এই জেনপাস ইউজি 2026 অ্যাসপিরেন্ট, তোমরা অলরেডি জেনে গিয়েছো তোমাদের আগামী 6ই আগস্ট থেকে জেনপাস ইউজির যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং কিন্তু শুরু হতে চলেছে। তবে এবছরে কাউন্সেলিং এর রুলস রেগুলেশনে কিন্তু বেশ কিছু চেঞ্জেস রয়েছে এবং বেশ কিছু ভাইটাল পয়েন্ট রয়েছে। এমনিতে নর্মালি হয়তো তোমরা দেখে বা শুনে হয়তো খুশি হচ্ছ যে প্রত্যেকটা রাউন্ডে তোমাদের রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং এর সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু এর মাঝেও কিন্তু ছোট্ট ছোট্ট বেশ কিছু বিষয় আছে যেগুলো কিন্তু তোমরা যদি না জানো, তোমাদের কিন্তু সিট পাওয়ার পরেও তোমাদের সিট কিন্তু হারাতে হতে পারে। আর তার পরবর্তী আমি শেষের দিকে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো যে এই রুলসটা কতটা তোমাদের কাট অফের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, বা এই রুলসটা আদত কতটা স্টুডেন্টদের ফরে রয়েছে নাকি এগেনস্টে, সেই সমস্ত কিছু নিয়ে ডিসকাশন করব। এবং অলরেডি এই রুলসে কিন্তু ডাব্লিউবিজেই এর এন্টায়ার কাউন্সেলিং কিন্তু হয়েছে, এবং আমি নিজে সাকসেসফুলি 200+ স্টুডেন্টস এর কিন্তু ডাব্লিউবিজেই যে কাউন্সেলিং সেটা পার্সোনালি গাইড করেছি, প্লাস ইউটিউব থ্রুতে তো অনেকেই রয়েছে। বাট তোমাদের যে রুলস রেগুলেশন সেটা ডাব্লিউবিজেই তে যেহেতু প্রথমবারের মতন ইমপ্লিমেন্ট হয়েছিল, তাই সেখানেতে বেশ কিছু জায়গা কিন্তু কনফিউশনের মধ্যে ছিল এবং মানে ডাউটেবল ছিল কতগুলো জায়গা। বাট সেগুলো যখন ডাব্লিউবিজেই তে আলটিমেটলি কিছু স্টুডেন্টসদের ঘটেছে এবং সেখান থেকে আমি পেয়েছি খবরাখবর, তো সেই অ্যাকর্ডিং তোমাদেরকে আমি দিতে চলেছি একদম কাউন্সেলিং এর টোটালি অথেন্টিক একটা কিন্তু ইনফরমেশন। কারণ তোমরা জানো তোমাদের জেনপাস ইউজির জন্য কিন্তু সেরকম করে কোনো ফ্লো চার্ট বা আলাদা করে কোনো নোটিফিকেশন কিন্তু এখনো পর্যন্ত প্রকাশ করেনি। সো ডাব্লিউবিজেইটাই কিন্তু ধরতে হবে। এবার ডাব্লিউবিজেই ওখানকার যে ফ্লো চার্ট বা নোটিফিকেশন, সেখানে কিন্তু বহু কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ছিল, যে কারণে মেনলি তখন কনফিউশন গুলো ছিল আর কি। বাট চিন্তার কোনো কারণে সমস্তটাই আমি ক্লিয়ার করে দেবো এবং এতটুকু কনফিউশন তোমাদের রাখবো না, এবং চেষ্টা করবো যতটা সিম্পল ওয়েতে বোঝানো যায়। আর সাথে সাথে তো বেশ কিছু টিপসও তোমাদের জন্য থাকবে যে কোনটা তোমাদের জন্য বেটার বা সিট পাওয়ার জন্য তোমাদের সুবিধা করবে, সেই সমস্ত কিছু। ঠিক আছে, তো ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। চ্যানেলটাই যদি নতুন হয়ে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল সেট করে রাখবে, যাতে ইন ফিউচার জেনপাস ইউজি রিগার্ডিং একটাও আপডেট মিস না হয়। এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকটা বন্ধু বান্ধবদের কাছে বা প্রত্যেকের কাছে তোমাদের এই রুলসটা মানে জেনপাস ইউজি যে রুল সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। এবং যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর যদি কেউ চাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে, পাবলিক হোয়াটসঅ্যাপ গ্রুপেতে জয়েন হতে, তো সেক্ষেত্রে লিঙ্ক আর সব ডেসক্রিপশন বক্সে বা ভিডিওর প্রথম পিন কমেন্টে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে জয়েন হয়ে যেতে পারো। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের নিশ্চয়ই যেটা ওল্ড রুলস ছিল, আগেকার রুলস ছিল, সেইটার বিষয়ে যদি একটু কথা বলি, সেটা হচ্ছে অ্যাজ সিম্পল ছিল। 3টে রাউন্ড হতো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং মপ আপ। এবং রুলস ছিল ফার্স্ট রাউন্ডে তুমি নতুন চয়েস ফিলিং, নতুন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করতে পারবে, আবার রাউন্ড 3তে করতে পারবে, মানে মপ আপেতে করতে পারবে। মাঝে রাউন্ড 2টা ছিল আপগ্রেডেশন রাউন্ড, এবং এখানে রাউন্ড 1এতে যদি কেউ সিট পায় তাকে একটা 1000 টাকার ফি পেমেন্ট করতে হয়, সেটা ম্যান্ডেটারি, এবং কলেজে ভেরিফিকেশন করিয়ে হয় অ্যাডমিশন নাই আপগ্রেডেশন ম্যান্ডেটারি, আদারওয়াইজ ক্যান্ডিডেট আউট হয়ে যায় কাউন্সিলিং থেকে। অ্যান্ড যারা রাউন্ড 1এতে কোনো রকম কোনো সিট পায়নি, তারা অটোমেটিক রাউন্ড 2তে চলে যায়, কোনো কিছু করতে হয় না তাদের। এবং রাউন্ড 2তে যারা রাউন্ড 1এ সিট পায়নি তারা পেতে পারে, যদি পায় সে তার উপর ডিসিশন মানে ডিপেন্ড করছে যে সে ভর্তি হবে কি হবে না। আর যারা আপগ্রেড করে এসেছে তাদের হয় আপগ্রেড হতে পারে, আদারওয়াইজ যেটা ছিল সেটাই থাকতে পারে, এবং সেও সেই মতন ডিসিশন মেক করবে। অ্যান্ড থার্ড রাউন্ডে যারা চলে যাবে, মানে মপাপেতে যারা যাবে, তাদের জন্য কিন্তু কোনো সিট রিজার্ভ থাকছে না, ওখানে আবার নতুন করে চয়েস ফিলিং, নতুন করে রেজিস্ট্রেশন সবকিছু করতে হয়। এটা ছিল একদম অ্যাজ সিম্পল কিছু রুলস। হ্যাঁ, যদিও তার ডেপথে বেশ কিছু ব্যাপার ছিল, বাট একটা মোটামুটি ওভারভিউ ছিল এটা। কিন্তু এবারে তোমাদের এই 2026 যে কাউন্সিলিং, এখানেও কিন্তু তোমাদের 3টে রাউন্ডই রয়েছে, তবে কিন্তু কোনো মপআপ হচ্ছে না। একটা রাউন্ড 1, একটা হচ্ছে রাউন্ড 2 এবং আরেকটা হচ্ছে রাউন্ড 3। এবং আগের রুলসে কি ছিল, রাউন্ড 1 এর সাথে রাউন্ড 2 একটা মানে লিঙ্কিং ছিল, একটা মানে ইয়ে ছিল, বাট রাউন্ড 2 এর সাথে মপআপের কোনো সম্পর্ক কিন্তু ছিল না। ওই জন্য রাউন্ড 2 তে যে সিটটা আসতো, সেখানেতে তোমাকে ফাইনাল ডিসিশন নিতে হতো। তুমি যদি একবার মপআপেতে চলে যাও, তোমার রাউন্ড 2 এর সিটের সাথে আর কোনো সম্পর্ক থাকতো না। কিন্তু এই নিউ রুলস এর অ্যাকর্ডিং কিন্তু রাউন্ড 1 এর সাথে রাউন্ড 2 এর যেরকম সম্পর্ক আছে, তেমন কিন্তু রাউন্ড 2 এর সাথে রাউন্ড 3 এরও কিন্তু একটা সম্পর্ক রয়েছে। তো বেশ কিছু ব্যাপার আছে এখানে, ইন্টারনাল ফ্যাক্ট, যেগুলো কিন্তু তোমাদেরকে এক এক করে বলবো। দেখো, ফার্স্ট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তোমাদের কাউন্সেলিং এর জন্য নিজেদেরকে রেজিস্টার করতে হবে যে হ্যাঁ, আমি কাউন্সেলিং এ পার্টিসিপেট করতে চাইছি। এবার রেজিস্ট্রেশন করার পর একটা তোমাদেরকে পেমেন্ট করতে হবে, ফি পে করতে হবে, পে ফি। ওটা তোমার ওই 500 টাকার মতন ফি হয়, তো ওই ফিটা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। ঠিক আছে, তোমরা রেজিস্ট্রেশন করলে এবং মানে পেমেন্টটা তুমি করলে, করার পরেই তোমাদের কাছে কিন্তু ওপেন হয়ে যাবে চয়েস ফিলিং পোর্টালটা। ঠিক আছে, তোমাদের কাছে চয়েস ফিলিং পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এই চয়েস ফিলিং জিনিসটা কি, চয়েস ফিলিংটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল পার্ট আমাদের একটা কাউন্সেলিং এর, এবং এটার উপরেই ডিপেন্ড করছে তোমার
পুরো ফিউচারটা। মানে এখানেতে যদি তুমি কিছু ভুলভাল করে ফেলো তো সেক্ষেত্রে কিন্তু তোমার ভালো র্যাঙ্ক হোক কি যাই হোক না কেন, তোমার কিন্তু কলেজ পাওয়া বা কলেজ যেটা পাচ্ছ সেটা কতটা তোমার ওই র্যাঙ্কে জাস্টিফাইড বা কতটা ভালো, সমস্তটাই কিন্তু ডিপেন্ড করছে এটার উপর। সো চয়েস ফিলিং যদি ঠিকঠাক করে না হয় তো সেক্ষেত্রে কিন্তু ভালো র্যাঙ্ক বা ভালো মার্কস আনার পরেও কিন্তু কিছু করার থাকবে না, ঠিক আছে। তো চয়েস ফিলিং গুরুত্ব সহকারে করতে হবে। এবার চয়েস ফিলিং এমনিতে কিভাবে কি করতে হয় চেষ্টা করব, যদি ভিডিও দেওয়া পসিবল হয় তো একটা ভিডিও দিয়ে দেওয়ার, একটা মানে একটা ওভারভিউ আর কি দিয়ে দেওয়ার, আইডিয়া দিয়ে দেওয়ার। বাট হ্যাঁ, যদি কেউ চাও তোমরা তোমাদের যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কের অ্যাকর্ডিং এবং তোমার মানে যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই অ্যাকর্ডিং পার্সোনালাইজড ভাবে তোমার জন্য চয়েস ফিলিং লিস্ট বানানোর, তো সেক্ষেত্রে চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে পারো, যেটার প্রাইস রয়েছে অনলি 400 রুপিস। এবং তোমরা এনরোল করলে সেক্ষেত্রে আমি নিজে তোমাদের ইচ এন্ড এভরি স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করবো, কলে কলে সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা হবে, তুমি কি চাইছো না চাইছো, তোমার ইচ এন্ড এভরি ডাউটের অ্যান্সার করা হবে এবং সমস্ত কিছু শুনে সেই মতন তোমাকে কিন্তু চয়েস ফিলিং লিস্ট প্রোভাইড করে দেওয়া হবে আমাদের এন্ড থেকে, মানে আমি দেবো আর কি। অ্যান্ড সেই মতন চয়েস ফিলিং করবে, তাতে কি হবে, তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী তোমার র্যাঙ্কে তুমি বেস্ট কলেজটা পাবে। মানে তুমি একটা কোনো কলেজের উপর ফোকাস ছিলে, সেই কলেজের কাট অফ তোমার র্যাঙ্ক থেকে পড়ে গেছে, মানে তোমার র্যাঙ্কের পরের কেউ পেয়ে গেছে কিন্তু তুমি পাওনি, এটুকু হবে না, সেই গ্যারান্টি আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে। তো যদি কেউ চাও অবশ্যই অতি দ্রুত এনরোল করতে পারো, কারণ আমাদের যে এনরোলমেন্ট সেটা আগামী 7 তারিখ অব্দি ওপেন থাকবে। তবে হ্যাঁ, এটুকু আমি জানিয়ে রাখি, যদি কেউ আজ কিংবা কালকের মধ্যে এনরোল করো, মানে 5 তারিখে আর কি এনরোল করো 5-এর মধ্যে, তো সেক্ষেত্রে তোমাদের যে কলিং গুলো সেগুলো কিন্তু 6 তারিখ হবে, 6 তারিখ এনরোল করলে 7 তারিখ হবে, এবং 7 তারিখ যারা এনরোল করবে তাদের কিন্তু 8 তারিখে হবে। বাট 7 তারিখের পর কিন্তু কোনো প্রকার কোনো আর রাউন্ড 1-এর জন্য এনরোলমেন্ট হবে না। হ্যাঁ, যারা রাউন্ড 2 বা রাউন্ড 3-র জন্য চাইবে তাদের জন্য রিমেন আমাদের যে অপশন সেটা কিন্তু ওপেন থাকবে, বাট রাউন্ড 1-এর জন্য আর কিন্তু হবে না। ওকে, সো যদি কেউ চেয়ে থাকো তাহলে 7 তারিখের মধ্যে অতি দ্রুত এনরোলটা করে নাও। কিভাবে এনরোল করবে, দেখো একটা স্ক্রিনেতে গুগল ফর্মের লিঙ্ক দেখতে পাচ্ছ, চাইলে গুগল লেন্সের থ্রুতে কপি করতে পারো, অথবা ডেসক্রিপশন বক্স এবং ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি লিঙ্ক দিয়ে রাখবো। গুগল ফর্মটা ওপেন করে ওখানে কয়েকটা জিনিস চাওয়া আছে, জিনিসগুলো দেবে, পেমেন্টের কিউআর ওখানে অ্যাভেলেবেল, কিউআরটা স্ক্রিনশট নিয়ে পে করে পরে জাস্ট স্ক্রিনশটটা আপলোড করে দেবে, পেমেন্ট স্ক্রিনশটটা দেন সাবমিট করে রেখে দেবে। বাকি কাজটা আমি করে নেবো, আমি নিজেই তোমার সাথে তার পরবর্তীতে কন্ট্যাক্ট কিন্তু করে নেবো। ওকে, এনিওয়ে যেটা বলছিলাম সেটা, তো ফার্স্ট এখানেতে তোমাদের কাছে চয়েস ফিলিং এর অপশনসটা কিন্তু ওপেন হলো, ঠিক আছে। এবার চয়েস ফিলিং এর টোটাল অপশনস মানে ওপেন হলো, মানে চয়েস ফিলিং এর পাশাপাশি চয়েস লকিং এরও একটা সিস্টেম থাকে, যেটা ম্যানুয়ালি করলে ভালো হয়, বাট যদি কেউ ভুলে যায় কোনো প্রবলেম নেই, তারটা কিন্তু অটো লক হয়ে যায়, ঠিক আছে। তো এই অবধি গেল। এবার এই যে চয়েস ফিলিংটা যখন করলে, চয়েস ফিলিংটা যখন হয়ে গেল আর কি, তারপরে তোমাদের আসবে হচ্ছে রাউন্ড 1-এর অ্যালটমেন্ট, ঠিক আছে, রাউন্ড 1-এর অ্যালটমেন্ট। তো এই যে রাউন্ড 1-এর অ্যালটমেন্ট, এইখানের থেকে বেশ কিছু তোমাদের কিন্তু পসিবিলিটি তৈরি হয়, বা বেশ কিছু কিন্তু পসিবিলিটি রয়েছে। সেটা কি, ফার্স্ট অফ অল হচ্ছে সিট কি তুমি পেয়েছো কি পাওনি, দুটো তোমার পসিবিলিটি এখানে হতে পারে। একটা হচ্ছে তুমি কোনো প্রকার সিট কিন্তু পাওনি, কোনো সিট তোমার আসেনি, তুমি যা চয়েস ফিলিং করেছিলে সেই অ্যাকর্ডিং কোনো সিট আসেনি। আরেকটা পসিবিলিটি হতে পারে, হ্যাঁ এসেছে তোমার সিট, তোমার সিট কিন্তু এসেছে। এই দুটোই পসিবিলিটি, তার বাইরে নয়। এবার অ্যাকর্ডিং টু প্রিভিয়াস রুলস, যে যদি কারোর অ্যালটমেন্ট না আসে সে সরাসরি রাউন্ড 2-তে চলে যেতে পারে, এবং সেটা এখানেও রয়েছে। তবে এক্ষেত্রে এই নো ওয়ালা স্টুডেন্টসদেরকে একটা বেনিফিট দেওয়া হয়েছে, এক্সট্রা বেনিফিট, যে এই স্টুডেন্টসরা কিন্তু দুটো পাথওয়ে থ্রুতে কিন্তু সে যেতে পারে রাউন্ড 2-তে, ঠিক আছে। রাউন্ড 2-তে তার যাওয়ার দুটো অপশন আছে, আগে যেটা একটাই অপশন ছিল যে সরাসরি চলে যাচ্ছে কিছু করতে হবে না, বাট এখন থেকে সেটা কিন্তু নয়, এখানে দুটো পাথওয়ে তোমাদের দিয়েছে। একটা কি, সেটা হচ্ছে যদি ক্যান্ডিডেট চায়, সেই যে চয়েস ফিলিংটা রাউন্ড 1-এর জন্য করেছিল, হয়তো 10টা কলেজ দিয়েছিল বা 20টা বা 30টা বা 50টা বা 100টা যেটাই করুক না কেন, সে সেটা থ্রুতে পায়নি, মানে সেই চয়েস ফিলিং অ্যাকর্ডিং পায়নি। তো এটার মানে এটা নয় যে মানে নেক্সট রাউন্ডেও সে এই চয়েস ফিলিং এতে সিট পাবে, কোনো গ্যারান্টি নেই, আবার নাও পেতে পারে। তো তার কাছে একটা অপশন থাকবে, সে যদি চায় আরো কিছু কলেজেস কিন্তু অ্যাড সে করতে পারে, যেটা অন্যান্য বছর পসিবল হতো না, বাট এবছর কিন্তু সেটা পসিবল। অর্থাৎ কেউ যদি চায় সে নিউ করে কিন্তু চয়েস ফিলিং করতে পারে, নিউ চয়েস ফিলিং কিন্তু সে করতে পারবে। দেন সে রাউন্ড 2-তে মানে চলে যাবে। এক্ষেত্রে যখন রাউন্ড 2 এর জন্য যে ডেট দেওয়া আছে আর কি রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং এর, সেই সময়তে পোর্টাল ওপেন করলে একটা পপআপ আসবে, ওখানে জিজ্ঞাসা করবে যে তুমি কি রাউন্ড 2-তে নতুন চয়েস ফিলিং করতে চাও, তো ওখানে ইয়েস সিলেক্ট করতে হবে, ইয়েস ক্লিক করে সাবমিট করলে কিন্তু তোমার কাছে আবার নতুন করে চয়েস ফিলিং এর অপশনটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আর একটা যেটা ছিল সেটা আগেরটাই, যে আরো রাউন্ড 1-এর জন্য যে চয়েস ফিলিং করেছিল সেটাই তুমি বহাল রাখতে চাইছো, কোনো চেঞ্জ করতে চাও না, মানে এক কথায় হচ্ছে নো চেঞ্জেস, ঠিক আছে, নো চেঞ্জেস। তো সেক্ষেত্রে সেটাও তোমার কাছে অপশন রয়েছে। তো এই দুটো অপশনসে তুমি কিন্তু রাউন্ড 2-তে যেতে পারবে, ঠিক আছে। ওকে, সিম্পল ব্যাপার। এবার যদি আসি তোমার ইয়েস এর ক্ষেত্রে, মানে তোমার অ্যালটমেন্ট এসেছে, ঠিক আছে, অ্যালটমেন্ট তোমার এসেছে, সেক্ষেত্রে কি, এবার অ্যালটমেন্ট যে এসেছে, তুমি তো নিশ্চয়ই অনেকগুলো কলেজ সাজিয়েছো, ঠিক আছে। তো সে অনেকগুলো কলেজের মধ্যে হতে পারে তোমার ফার্স্ট যে চয়েস রয়েছে, ফার্স্ট যে চয়েস, সেই ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট এসেছে, অথবা হতে পারে সেকেন্ড চয়েস কিংবা সেকেন্ড অর লেটার, ঠিক আছে, সেকেন্ড অর লেটার, মানে 2 নাম্বার চয়েসটা কিংবা তার পরবর্তী কোনো একটা চয়েস নাম্বারে লেগেছে তোমার, দুটো যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। এখানেতে যদি কারোর ফার্স্ট চয়েসই অ্যালটমেন্টটা লাগে,
তো সেক্ষেত্রে তাকে কিন্তু 1000 টাকার যে সিট অ্যাকসেপ্টেন্স ফি সেটা কিন্তু পেমেন্ট করা ম্যান্ডেটারি, এবং শুধু পেমেন্ট করলেই হবে না, তাকে কিন্তু ফিজিক্যালি কলেজে ভেরিফিকেশনে যেতে হবে, ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে যেতে হবে, এটাও ম্যান্ডেটারি, এবং তাকে কিন্তু অ্যাডমিশন হতেই হবে। ঠিক আছে, অ্যাডমিশন কিন্তু হতেই হবে, এটা ম্যান্ডেটারি। এবার ম্যান্ডেটারি মিন্স এমনটা নয় যে তুমি এটাকে এক্সিট করতে পারবে না, ডেফিনেটলি পারবে। তুমি যদি ইন্টারেস্ট না থাকে তোমার এটাতে, তাহলে কিন্তু তোমার এগুলো কিচ্ছু করার দরকার নেই, তবে সেক্ষেত্রে কিন্তু তুমি টোটালি এক্সিট হয়ে যাবে। ঠিক আছে, এবং এক্সিটটা ওয়ার্ডটার মানে হচ্ছে এখানে তুমি আপকামিং যতগুলো রাউন্ড রয়েছে সেই কোনো রাউন্ডে তুমি আর পার্টিসিপেট করতে পারবে না, এটা হচ্ছে এক্সিটের মানে। তো এটা হচ্ছে ফার্স্ট চয়েসে যদি অ্যালটমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু তোমার প্রসেস। ঠিক আছে, যেটা আগে ছিল যে অ্যালটমেন্ট আসা এলেই, যেটা 1 নাম্বার হোক 2 নাম্বার হোক যেটাই হোক না কেন, 1 নাম্বারে হলে অ্যাডমিশন ম্যান্ডেটারি, বাট আদার্স গুলো হলে তো তোমাকে পেমেন্ট করে ভেরিফিকেশন ম্যান্ডেটারি ছিল, সেটা এবছর থেকে আর ম্যান্ডেটারি নয়। বাট ফার্স্ট চয়েস হলে যেমন রুলস ছিল তেমনই। ওকে, বাট যদি সেকেন্ড চয়েসে আসে, সেকেন্ড বা তার পরের কোনো একটাতে আসে, তুমি 100টা চয়েস ফিলিং করেছিলে, তোমার 50 নম্বর এসছে বা 2 নাম্বারে এসছে, যেটাই আসুন না কেন, তোমার কাছে এখানে কিন্তু দুটো পসিবিলিটি রয়েছে, দুটো তোমার কাছে অপশনস আছে। একটা কি, একটা হচ্ছে তোমার তোমার কাছে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে তোমার অ্যাডমিশন হয়ে যাওয়া। ঠিক আছে, এবার অ্যাডমিশনের জন্য কি প্রসেস, অ্যাডমিশনের জন্য তোমার কিন্তু এখানে এই সেম প্রসেস, তোমাকে 1000 টাকা ফি পে করতে হবে, ফিজিক্যালি ভেরিফিকেশন করাতে হবে, এবং ভর্তি তুমি নিয়ে নিলে, একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, মানে যে চয়েসটা এসেছে তুমি শুধু শুধু আর ইয়ে করতে চাইছো না, তুমি তোমার পছন্দের মধ্যেই মোটামুটি একটা পেয়ে গেছো, ভর্তি হয়ে যেতে চাও, হয়ে যাবে। 1000 টাকা ফি পে করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করাবে, হয়ে গেল। ঠিক আছে, দ্যাটস ইট। বাট যদি কেউ চাও যে আমি আপগ্রেডেশন করবো, ঠিক আছে, যেটা অন্যান্য আগের বছরও থাকতো, অন্যান্য বার আপগ্রেডেশন করবো, মানে আমি যে সিটটা পেয়েছি সেই সিটটা ধরে রেখে আমি দেখতে চাই যে নেক্সট রাউন্ডে কোনো বেটার কিছু পাই কিনা। মানে আমি আপগ্রেডেশন রুলসটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। ধরো কেউ 5টা কলেজ তুমি সাজিয়েছো, ঠিক আছে, 5টা কলেজ বলা ভুল, 5টা চয়েস তুমি সাজিয়েছো, ঠিক আছে, 5টা চয়েস সাজিয়েছো, তো তার মধ্যে তোমার হয়তো 4 নাম্বারটাতে অ্যালটমেন্ট এসেছে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার এই সেকেন্ড অর লেটার চয়েসের মধ্যে পড়ে গেল। তো এই 4 নম্বরটাই যে এলো, তুমি চাইছো যে এটা ঠিক আছে, আমি এটাতেও স্যাটিসফাইড, বাট চাইছিলাম 1 2 3-এর মধ্যে যদি কোনো একটা হয়ে যায় তো ভালো হয়। তো এই যে 1 2 3-এর মধ্যে কোনো একটা হওয়ার আরেকবার চেকিং করানো, এইটাই হচ্ছে তোমার আপগ্রেডেশন। ঠিক আছে, মানে উপরের দিকে যে নাম্বারটাই চয়েসটাতে তুমি অ্যালটমেন্ট পেয়েছো তার উপরের দিকে যতগুলো আছে সেগুলোতে কোনো একটা নেক্সট রাউন্ডে পাচ্ছ কি পাচ্ছ না, এইটা দেখার জন্য হচ্ছে আপগ্রেডেশন। ঠিক আছে, তবে এক্ষেত্রে নিয়ম, যদি তুমি নতুন পেয়ে যাও, মানে উপরের দিকের কোনো একটা কলেজ যদি তোমার নেক্সট রাউন্ডে চলে আসে, তাহলে এই আগের যে সিটটা সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। বাট যদি তোমার নতুন কোনো কলেজ না আসে, মানে উপরের দিকের কোনো একটা কিছু না আসে, সেক্ষেত্রে তুমি এটা আবার ফেরত পাবে, বাট এর নিচের গুলো কিন্তু আর কোনোভাবেই পসিবল নয়। তো এটা তোমার রিজার্ভ রইল ওয়ান টাইপ। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু এখানেও রয়েছে তোমাদের জন্য। তবে এখানে একটা আছে ব্যাপার, সেটা কি, তোমাদের যারা চাইছো যে সেকেন্ড রাউন্ডে যেতে, মানে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে যেতে, তোমাদের কাছেও এখানে বেশ কিছু, মানে কি বলবো, ব্যাপার রয়েছে, বেশ কিছু মানে প্রসেস রয়েছে তোমাদের। সেটা কি, সেটা বেসিক্যালি দুটো প্রসেসই বলা চলে। একটা হচ্ছে সেম ভাবে তুমি আচ্ছা, তোমাদের অন্যভাবে একটু যদি বলি, তো একটা প্রসেস আপগ্রেডেশন, আর একটা প্রসেস হচ্ছে সরাসরি রাউন্ড 2 তে যাওয়া। আগে এই জিনিসটা ক্লিয়ার করো। ঠিক আছে, যারা সিট পেয়েছে অন্যান্য বার যেমন হতো, তাদের ক্ষেত্রে রাউন্ড 2 তে যেতে গেলে শুধু আপগ্রেডেশন করেই যেতে হবে, আদারওয়াইজ পসিবল নয়। কিন্তু এবছর থেকে সেটা আর হচ্ছে না। এবছর থেকে তুমি যদি চাও রাউন্ড 2 তে যেতে, তোমার কাছে দুটো রাস্তা আছে, একটা আপগ্রেডেশন করে আর একটা সরাসরি রাউন্ড 2 তে যাওয়া, দুটো অপশন। ঠিক আছে, এবার আপগ্রেডেশন করে যাওয়ার মানেটা কি, আপগ্রেডেশন করে যাওয়ার মানে হচ্ছে তোমাকে যে 1000 টাকা ফিজ আছে সেই 1000 টাকা ফিজ তোমাকে পে করতে হবে। পে করে পরে তোমাদের যে ফিজিক্যালি যে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেই ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাকে অ্যাটেন্ড করতে হবে, এবং তোমাকে ইয়েস আপগ্রেডেশনের ফর্ম জমা দিয়ে পরে তুমি আপগ্রেডেশন করবে, দেন তুমি রাউন্ড 2 তে চলে যাবে। ওকে, যেটা অন্যান্য বার প্রসেস ছিল সেই সেম ব্যাপার। এবং এক্ষেত্রে তোমরা জানো, যেহেতু তুমি আপগ্রেডেশন করছো, সেক্ষেত্রে মাঝে কিন্তু কোনো রকম কোনো নো নিউ চয়েস ফিলিং, কোনো রকম কোনো নতুন চয়েস ফিলিং কিন্তু তুমি করতে পারবে না। ঠিক আছে, বাট তোমার কাছে এখানে আরো একটা অপশন আছে, যেটা এবছর থেকে নতুন স্টুডেন্টসদেরকে দেওয়া হচ্ছে। সেটা কি, তুমি যে কলেজটাতে অ্যালটমেন্ট পেয়েছো, তুমি হয়তো সেটাতে স্যাটিসফাইড নও, এবং সেই সিটটাকেও তুমি ধরে রাখতে চাও না, কারণ আপগ্রেডেশন করলে বললাম যে এই সিটটা কিন্তু তোমার ধরা রইলো, যদি নতুন কিছু না পাও তুমি এটা ব্যাক পাবে, কিন্তু তুমি চাইছো যে না, আমার ওটা আমি ধরে রাখতে চাইছি না। তো হ্যাঁ, এবছর এটাও কিন্তু পসিবল। সেক্ষেত্রে তোমাকে কিচ্ছু করতে হবে না, 1000 টাকা পেমেন্টও করতে হবে না, কোনো ভেরিফিকেশনও করতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট যেমন রয়েছো সেরকম বাড়িতে বসে থাকো, তুমি অটোমেটিক্যালি রাউন্ড 2 তে চলে যাবে অটোমেটিক্যালি। তবে সেক্ষেত্রে সেম ভাবে তোমাদের কাছে কিন্তু একটা পপ আপ আসবে রাউন্ড 2 তে, যে তুমি কি রাউন্ড 2 তে নতুন চয়েস ফিলিং করতে চাও। তো তখন তুমি ইয়েস সিলেক্ট করবে, সিলেক্ট করে সাবমিট করলে আবার নতুন করে চয়েস ফিলিং এর কিন্তু তোমাদের কাছে অপশনস আসবে, যেখানে তুমি নিউ চয়েস ফিলিং আবার করতে
পারবে। ওকে, তো এই হচ্ছে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 এর যাওয়া। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, দুটো বেসিক্যালি জিনিস। একটা কি, তুমি যখনই নিউ চয়েস ফিলিং করছো, মানে রাউন্ড 1 এতে কোনো কিছু রেসপন্স করছো না, না পেমেন্ট করছো, না ভেরিফিকেশন করছো, কিচ্ছু করছো না, তুমি কোনো রকম রেসপন্স দাওনি, নন রেসপন্সিভ রয়েছো, সেক্ষেত্রে তুমি রাউন্ড 2 তে যেতে তো পারছো, কিন্তু রাউন্ড 1 এ যে সিটটা তুমি পেয়েছিলে সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে রাউন্ড 2 তে যদি ইনকেস ধরো তুমি চয়েস ফিলিং লিস্টে এমন করলে, সেটাতে হয়তো ওই কলেজগুলো তোমার র্যাঙ্কে আসবে না নেক্সট রাউন্ডে, সেক্ষেত্রে কিন্তু তোমার রাউন্ড 2 তে কোনো অ্যালটমেন্ট আসবে না, নো অ্যালটমেন্টই আসবে। এমনটা কিন্তু আপগ্রেডেশন করে যারা যাচ্ছে তাদের ক্ষেত্রে হবে না। রাউন্ড 1 এ অ্যালটমেন্ট এসেছে মানে আপগ্রেড করিয়ে যারা রাউন্ড 2 তে যাবে তাদের রাউন্ড 2 তে অ্যালটমেন্ট আসবেই, হয় নতুন আসবে না হলে পুরোনোটা আসবে, দুটোর একটা। কিন্তু এই টাইপের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু অ্যালটমেন্ট নাও আসতে পারে। যদি না আসে তখন কিন্তু তুমি যদি বলো আমি রাউন্ড 1 এরটাই তাহলে এখন নেবো, পসিবল কিন্তু নয়। কাজে এটা কিন্তু একবার মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো এবং সেই মতন ডিসিশন নেবে। মানে এটা শুনে অনেকে উৎফুল্ল হবে যে আমি তো নতুন চয়েস ফিলিং করতে পারবো না, এই জিনিসটা জানাটা দরকার যে নতুন চয়েস ফিলিং যখনই তুমি করতে যাবে তখনই কিন্তু আগের সিটটা তোমার টোটালি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই পেমেন্ট করাতে অনেকে ভাবো যে এই যে পেমেন্ট, এটা তো বেসিক্যালি সিট অ্যাকসেপ্টেন্স ফি, তুমি যে সিটটা অ্যাকসেপ্ট করছো সেটার ফি। তো এখানে অনেকে হয়তো একটু দিমাগ লাগাতে পারো যে এটা যেহেতু সিট অ্যাকসেপ্টেন্স ফি, সো আমি পেমেন্ট করে দিই, তাহলে আমার সিটটা অ্যাকসেপ্ট করে নিলাম, আমি এরপর আমি আর ভেরিফিকেশন না করে রাউন্ড 2 তে নতুন চয়েস ফিলিং করবো। এটা অনেকের মনে হতে পারে যেটা করবো তাহলে তো আমি তো সিটটা ধরে রেখেছি, আমি তো টাকা দিয়েছি। উত্তর হচ্ছে না, তুমি যদি এটা করো এটা তো আবার আরো ভুল, এটা আবার আরো ভুল। এক্ষেত্রে তুমি যদি 1000 টাকা পেমেন্ট করে পরে ভেরিফিকেশনে না যাও, তুমি কিন্তু এক্সিট করে যাবে। ইয়াস, তুমি কিন্তু এক্সিট করে যাবে, অর্থাৎ তুমি কিন্তু রাউন্ড 2 তে পার্টিসিপেট তো দূরের কথা, রাউন্ড 3 তেও আর পার্টিসিপেট করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবে। ওই জন্য 1000 টাকা ফি পেমেন্ট তারাই করবে যারা আপগ্রেডেশন করতে ইচ্ছুক অথবা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, তারাই একমাত্র 1000 টাকা পেমেন্ট করবে। আদারওয়াইজ কোনো রকম কোনো 1000 টাকা পে কিন্তু দরকার নেই। যারা নতুন চয়েস ফিলিং করতে চাও তাদের কিচ্ছু করতে হবে না, জাস্ট বসে থাকবে, রাউন্ড 2 এর সময়তে পপ আপটাতে ডিক্লারেশন দেবে, দেন রাউন্ড 2 এর জন্য নতুন চয়েস ফিলিং করবে। তবে আবারও বলছি সিটটা কিন্তু থাকবে না সেক্ষেত্রে। ওকে, তো এই হচ্ছে কয়েকটা তোমাদের ব্যাপার। তবে এখানে আরেকটা জিনিস আছে, আর কয়েকটা জিনিস আছে যাদের ধরো ক্যাটাগরি রিলেটেড কোনো ইস্যু রয়েছে, ঠিক আছে, লাইক ওবিসি হয়তো ফর্মে তোমার দেওয়া রয়েছে র্যাঙ্ক কার্ডেতে, বাট তোমার ওবিসি সার্টিফিকেট এখনো করাতে পারোনি, বা ইডব্লিউএস রয়েছে, ইডব্লিউএস সার্টিফিকেট পারোনি, বা কোনো ইস্যু রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব পারা যায় ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস তোমাদেরকে ফিল করার, যাতে কোনো না কোনো একটাতে তোমাদের অ্যালটমেন্ট অতি অবশ্যই আসে, যেন আসে। এবং যখনই অ্যালটমেন্ট আসবে তোমরা 1000 টাকা পেমেন্ট করবে, ফিজিক্যাল ভেরিফিকেশন অ্যাটেন্ড করবে, ওখানে তোমার ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশনটা ফেলড হবে, কারণ তুমি তোমার প্রপার সার্টিফিকেট শো করতে পারোনি, এবং এরপরে তোমার সিটটাকে ক্যান্সেল করে তোমাকে কিন্তু নেক্সট রাউন্ডে অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করানো হবে, যেটা অন্যান্য বছরও নিয়মটা ছিল, সেই নিয়মটা এখানেও রয়েছে। কিন্তু এখানে তোমাকে এই কারণেই করতে বলছি, কারণ তোমার যে ক্যাটাগরিটা সেটা যদি তুমি চেঞ্জ না করো, তুমি ধরো কোনো রেসপন্স করলে না, ঠিক আছে, তুমি রাউন্ড 2 তে তো চলে তো গেলে, কিন্তু তোমার ক্যাটাগরিটা এগেন সেটাই রয়ে গেল, এবং তোমার নেক্সট রাউন্ডে আবার ওই ক্যাটাগরিতে কিন্তু অ্যালটমেন্ট আসতে পারে, তখন তুমি ভর্তি তো হতে পারবে না। ক্যাটাগরিতে এসেছে মানে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, সেই রাউন্ডেও ভর্তি হতে পারবে না। এবার তখন গিয়ে তাহলে তোমার রাউন্ডটা ক্যান্সেল করিয়ে পরে সিট ক্যান্সেল করে তুমি রাউন্ড 3 তে জেনারেল যাবে, এতে কি হয়ে গেল, মাঝখান থেকে রাউন্ড 2 তে তোমার ওয়েস্ট হয়ে গেল। সেই জন্য যাদের ক্যাটাগরি রিলেটেড প্রবলেম, তোমরা সেটাকে রাউন্ড 1 এই সর্ট আউট করে নেবে। ঠিক আছে, তো এটা একটা আমার পার্সোনাল সাজেশন। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের রাউন্ড 1 এর যা কিছু ব্যাপার স্যাপার ছিল সেগুলো, এবং আর কিছু সেরকম এখানে ম্যাটার নেই। এই কয়েকটাই ফ্যাক্টর যেগুলো তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের জন্য কাজে দেবে। এরপর চলে আসবো হচ্ছে আমাদের রাউন্ড 2 তে। ঠিক আছে, রাউন্ড 2 তে, যে রাউন্ড 2 তে এবার কি কি হবে না হবে এবং বা কি কি ফ্যাক্টর তোমাদের রয়েছে। দেখো, রাউন্ড 2 তে প্রথমত সেম ভাবে রেজিস্ট্রেশন এবং ফি পেমেন্ট থেকে শুরু হচ্ছে। তবে এটা কাদের জন্য, এটা একমাত্র যারা রাউন্ড 1 এ পার্টিসিপেট করোনি, মানে রেজিস্ট্রেশন করেছিলে বাট চয়েস ফিলিং করে করোনি, তারাও কিন্তু না, যারা রাউন্ড 1 এর রেজিস্ট্রেশনটাই করোনি একমাত্র তারা নিউ রেজিস্ট্রেশন এবং 500 টাকা ফি পেমেন্ট তোমরা করতে পারবে। বাকি যারা আগের রাউন্ডে সিট পেয়েছো কি পাওনি, বা রেজিস্ট্রেশন করেছিলে চয়েস ফিলিং করোনি, হোয়াট এভার ইট ইজ, তোমাদের কাউকে কিন্তু এখানে আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, বা করতে গেলেও তোমাদের আর নতুন করে রেজিস্ট্রেশন নেবে না, দেখাবে অলরেডি রেজিস্টার। ঠিক আছে, তো তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, এটা শুধুমাত্র একদম টোটালি নিউ ক্যান্ডিডেটদের জন্য। ওকে, ওটা চলে গেল। এবার আসবো সেম ভাবে চয়েস ফিলিং। তো সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং কারা কারা করতে পারবে, সেম ভাবে যারা নতুন রেজিস্ট্রেশন করলো তারা করতে পারবে নতুন চয়েস ফিলিং। নেক্সট কারা করতে পারবে, যারা আগের রাউন্ডে মানে রাউন্ড 1 এ কোনো সিট পায়নি এবং তারা ওই ডিক্লারেশন বক্সে ইয়েস সিলেক্ট করেছে যে হ্যাঁ আমি নতুন চয়েস ফিলিং করতে চাই, মডিফাই করতে চাই, তারা নতুন চয়েস ফিলিং করতে পারবে। আর যারা রাউন্ড 1 এ সিট পেয়েছিল বাট নন রেসপন্সিভ ছিল, মানে কোনো রকম রেসপন্স করেনি, তারা নতুন চয়েস ফিলিং করতে পারবে। তো এই কয়েকটা টাইপস আছে, মানে ক্যাটাগরি আর কি স্টুডেন্টস যারা কিন্তু নতুন চয়েস ফিলিং করতে পারবে। এবং তার পাশাপাশি যারা রাউন্ড 1 এতে তাদের ক্যাটাগরি স্ট্যাটাসটাকে চেঞ্জ করেছে, মানে ক্যাটাগরিটা যেটা ছিল সেখান থেকে জেনারেলে শিফট হয়েছে, তারাও কিন্তু নতুন চয়েস ফিলিং এর জন্য এলিজিবল। শুধু ওই পপ আপেতে ইয়াস সিলেক্ট করতে হবে, তাহলেই হবে। ওকে, আর যারা নো সিলেক্ট করবে তাদের কিন্তু চয়েস ফিলিং এর অপশনস আসবে না, তোমরা থাকবে হচ্ছে এই সেকশনটা থেকে তোমাদের কাজটা শুরু হবে।
রাউন্ড 2 এর অ্যালটমেন্ট থেকে, ঠিক আছে। বাট তার আগের স্টেপটা তারাই পাবে যারা কিন্তু ইয়ার সিলেক্ট করবে। ওকে, তো চয়েস ফিলিং কারা কারা করতে পারবে আমি ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে। এবার আসবো হচ্ছে রাউন্ড 2 এর অ্যালটমেন্ট। এখানেতেও সেই সেম ভাবে রাউন্ড 2 এর অ্যালটমেন্ট কিন্তু বেশ কয়েকটা ভাবে হতে পারে। বেসিক্যালি দুটো, একটা হচ্ছে কোনো অ্যালটমেন্ট আসেনি, আর একটা হচ্ছে হ্যাঁ অ্যালটমেন্ট এসেছে। এবং এক্ষেত্রেও সেম ভাবে যদি কোনো অ্যালটমেন্ট না আসে সেক্ষেত্রে তোমার কাছে দুটো প্রসেস রয়েছে রাউন্ড 3 তে যাওয়ার, যেটা কিন্তু এবছর নতুন। যেটা আগেই যেটা বললাম যে রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তেও কিন্তু এবারে একটা লিঙ্কিং রয়েছে, যেটা অন্য বছর ছিল না, ঠিক আছে। তো এখানে তো রাউন্ড 2 এর থেকে রাউন্ড 3 তেও কিন্তু একটা লিঙ্কিং রয়েছে, এবং যে কারণে এখানেও তুমি কিন্তু নিউ চয়েস ফিলিং করতে পারবে, অথবা তুমি যদি চাও নো চেঞ্জেসও কিন্তু করতে পারবে, মানে কোনো চেঞ্জ না করেও রাউন্ড 3 তে তুমি সেম চয়েস ফিলিং লিস্টের থ্রুতেও যেতে পারবে। ওকে, নোদের ক্ষেত্রে সিম্পল ব্যাপার চলে গেল। এবার এই নোটাতে কারা কারা থাকতে পারে, যারা রাউন্ড 1 এর সিট পায়নি এবং এই রাউন্ডেও ফের সিট পায়নি তারাও হতে পারে, অথবা যারা নতুন রেজিস্টার করলো আর কি এই রাউন্ডে তাদের মধ্যেও অনেকের নো আসতে পারে, ঠিক আছে। বাট যারা রাউন্ড 1 এ আপগ্রেড করিয়েছে তাদের নো কখনো আসবে না, ঠিক আছে। আরেকটা টাইপের স্টুডেন্টদের নো আসতে পারে, সেটা হচ্ছে যারা রাউন্ড 1 এ সিট পেয়েছিল ক্যাটাগরি হিসাবে, কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করে রাউন্ড 2 তে জেনারেল হয়েছে, বা জেনারেল অ্যাকর্ডিং হয়তো তার চয়েস ফিলিং এবং র্যাঙ্কের অনুযায়ী কাট অফে আসেনি, তাই তার কোনো সিট আসেনি, তো তাদের একটা নো আসতে পারে। ওকে, তো এই হচ্ছে তোমাদের নো এর ক্ষেত্রে চলে গেলো। এবারে ইয়েস, ইয়েস এর ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার আছে, ঠিক আছে, যেগুলো আমি এখানে আর লিখছি না, বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইয়েস কাদের কাদের আসতে পারে, যা কারোর হয়তো দেখা গেল নতুন আচ্ছা, এখানেও একটা জিনিস তোমরা ধরে রেখো, ইয়েস এর ক্ষেত্রেও এখানেও সেম ভাবে তোমাদের ফার্স্ট চয়েস এবং সেকেন্ড অর লেটার, ঠিক আছে, সেকেন্ড অর লেটার এটা এখানেও অ্যাপ্লিকেবল। তবে ফার্স্ট চয়েসটা কাদের কাদের এখানে আসতে পারে, একটা হচ্ছে যারা এই রাউন্ডে নতুন রেজিস্ট্রেশন করলে তাদের মধ্যে কারোর হতে পারে যে ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট এসেছে, এবং ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট এসেছে মানে নিয়ম সেম, তোমাকে 1000 টাকা ফি পে করতে হবে, এবং দেন তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনটা অ্যাপ্লাই মানে অ্যাটেন্ড করতে হবে, এবং তোমাকে কিন্তু অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করতে হবে, এটা কিন্তু নিয়ম। তবে এখানে এবার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই যে ব্যাপারটা বললাম এটা যারা নতুন রেজিস্ট্রেশন করেছো এই রাউন্ডে তাদের জন্য, অথবা যারা আগের রাউন্ডে কোনো সিট পাওনি কিন্তু এই রাউন্ডে পেয়েছো এমনটার ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু এখানে হয়তো যদি দেখা যায় যে যারা আগের রাউন্ডে ফার্স্ট চয়েসে পাওনি অন্য কোনো চয়েসে পেয়েছিলে, কিন্তু এই রাউন্ডে আগের রাউন্ডে তুমি আপগ্রেডেশন করতে দিয়েছিলে, এবং যে কারণে তুমি নতুন চয়েস ফিলিংও করতে পারোনি রাউন্ড 2 এর জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার আপগ্রেডেশনে তো বললাম যে নাম্বার শিটটা পেয়েছিলে তার থেকে উপরের দিকের মধ্যে যে কোনো একটা আসতে পারে, না হলে এটাই ফেরত পাবে, দুটোর একটা। তো দেখা গেল তোমার উপরে আপগ্রেডেশন হয়ে একদম টপে চলে এসছে, একে চলে এসছে, তো এক্ষেত্রে কিন্তু তোমার ভর্তিটা ম্যান্ডেটারি। তবে এক্ষেত্রে তোমার এই যে জায়গাটা স্কিপ হয়ে যাবে, কারণ তুমি অলরেডি 1000 টাকা তো আগের রাউন্ডে পে করেছিলে, পে করেই তো তুমি ভেরিফিকেশন করিয়ে আপগ্রেডেশন করতে দিয়েছিলে, ওই জন্য তোমাদেরকে 1000 টাকাটা এখানে পে করতে হবে না। ওকে, তোমাদেরকে জাস্ট শুরু করবে এই পয়েন্ট থেকে, মানে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে এবং অ্যাডমিশন কিন্তু নিতে হবে। যদি না নাও অ্যাকর্ডিং টু রুলস ফার্স্ট চয়েসে এসেছে মানে তুমি কিন্তু এক্সিট করে দেবে যদি না নাও, ঠিক আছে। আরো একটা টাইপের স্টুডেন্টদের ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট আসতে পারে, যারা রাউন্ড 1 এর সিট পেয়েছিলে কিন্তু রিজার্ভ ক্যাটাগরিতে, এবং ক্যাটাগরিটা ক্যান্সেল হয়ে পড়ে এই রাউন্ডে তুমি মানে নতুন জেনারেলে পার্টিসিপেট হয়েছিল জেনারেল হিসেবে, এবং তোমার ফার্স্ট চয়েসটা দিয়ে অ্যালটমেন্ট হয়ে গেছে, হতে পারে। তো তাদের ক্ষেত্রেও প্রসেসটা সেম, কিন্তু এটা করতে হবে না, কারণ তোমরাও তো আগের রাউন্ডে 1000 টাকা দিয়েছিল, তবেই তো ভেরিফিকেশন করাতে গিয়ে ক্যাটাগরিটা চেঞ্জ করে এসেছো, তো তোমাদেরকেও লাগবে না। মানে যারা রাউন্ড 1 এতে 1000 টাকা দিয়েছো তাদের এই রাউন্ডে আর 1000 টাকা দিতে হবে না, কিন্তু যারা দাওনি তারা, যারা হচ্ছে এই রাউন্ডে নতুন পার্টিসিপেট করেছো অথবা আগের রাউন্ডে সিট পাওনি বাট এই রাউন্ডে সরাসরি ফার্স্ট চয়েস পেয়ে গেছো, তাদেরকে কিন্তু দিতে হবে টাকাটা। ওকে, তো এটা চলে গেল ফার্স্ট চয়েসের ক্ষেত্রে। এবার যদি আসি সেকেন্ড অর লেটার চয়েস, এক্ষেত্রেও ব্যাপারটা হচ্ছে সেম, তবে একটু কমপ্লেক্স ব্যাপারটা এখানে হয়ে গেছে। সেটা কি, সেকেন্ড অর লেটার চয়েসে কাদের কাদের আসতে পারে এটাকে বলি। যারা নতুন রেজিস্টার্ড ক্যান্ডিডেট তাদের আসতে পারে সেকেন্ড অর লেটার চয়েস, যারা আগের রাউন্ডে কোনো সিট পায়নি কিন্তু চয়েস ফিলিংও চেঞ্জ করেনি, আনচেঞ্জ অবস্থায় এসেছে তাদের আসতে পারে, অথবা আগের রাউন্ডে আসেনি কিন্তু এই রাউন্ডে নতুন চয়েস ফিলিং করেছিল এবং তার কোনো একটা অ্যালটমেন্ট চলে এসেছে তাদের হতে পারে, অথবা হতে পারে যারা আগের রাউন্ডে সিট পেয়েছিল এবং আপগ্রেড করতে দিয়েছিল এবং আপগ্রেডটা 1 নাম্বারটাই না হয়ে 2 কিংবা 3-এতে হয়েছে, ঠিক আছে, মানে এই এক্সাম্পলের ক্ষেত্রে 2 কিংবা 3-এতে হয়েছে, তো তারাও কিন্তু এটার আন্ডারই পড়ছে, ঠিক আছে। তো এতগুলো টাইপের স্টুডেন্টদের জন্য এরপর যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। ওকে, তো তোমাদের এই রাউন্ড 2 তে যে সিটটা পেলে এখানে কিন্তু আর রাউন্ড 1 এর সাথে যোগসূত্র খুঁজবে না, এখানে যা হচ্ছে রাউন্ড 2 এর জন্য। যদিও ফার্স্ট যে কয়েকটা ব্যাপার বললাম নতুন ক্যান্ডিডেটদের, যারা আগে সিট পাওনি তাদের, এবং যারা সিট পেয়ে আগের রাউন্ডে সিট ক্যান্সেল হয়েছে ডিউ টু ক্যাটাগরি ইস্যুস, এবং এই রাউন্ডে নতুন সিট পেয়েছো এন্ড সেকেন্ড অর লেটারে পেয়েছো, এইগুলোর ক্ষেত্রে এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল নয়, কারণ তোমরা তো আগের রাউন্ডে কোনো সিট তেমন পাওনি, ক্যাটাগরি চেঞ্জ যারা করেছিল তাদের তো ক্যাটাগরিটা ক্যান্সেল হয়ে গেছে এবং যে কারণে সিটটাও ক্যান্সেল হয়ে গেছে, তো তোমরাও এখন এটার মধ্যেই পড়লে। বাট বিশেষ করে এই কথাটা তাদের জন্য বলছি যে রাউন্ড 2টাকে তোমরা এরপর ফোকাস করবে, কিসের জন্য, কারণ তুমি অ্যাকর্ডিং টু তুমি তো আপগ্রেডেশন করেছিলে, যারা রাউন্ড 1 এ আপগ্রেড করতে দিয়েছিলে তোমাদের নিয়মটা কি ছিল, যদি নতুন কলেজ আসে তোমার আগেরটা ক্যান্সেল, তো এই কারণে রাউন্ড 1 এর সাথে আর কিন্তু কোনো যোগ
সূত্র খুঁজবে না। রাউন্ড 2 তে যেটা এসেছে সেটাকে এবারে ধরবে। ওকে, এবার হ্যাঁ হতে পারে তোমার কোনো আপগ্রেডেশন হয়নি, তো সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু রুলস তুমি আগেরটাই ফেরত পেয়েছো, সেটা আলাদা ম্যাটার। বাট এমনিতে এখানে যে কথাগুলো বলবো সেটা রাউন্ড 2 এর জন্য শুধু ফোকাস করবে, ঠিক আছে? তো রাউন্ড 2 তে তোমার সেকেন্ড অথবা লেটার কোনো একটা চয়েসে কিন্তু এসেছে অ্যালটমেন্ট। এক্ষেত্রেও তোমার কাছে দুটো অপশন, কি কি? একটা হয় ভর্তি হয়ে যাওয়া, না হলে রাউন্ড 3 জন্য দেখা। এবার রাউন্ড 3 জন্য দেখার আগে যদি রাউন্ড 2 তে ভর্তি হওয়ার প্রসঙ্গ বলি, নিয়ম কিন্তু সেম, যে যারা এই রাউন্ডে নতুন অ্যালটমেন্টটা পেলে এবং সেকেন্ড অর লেটার চয়েসে, তাদের ক্ষেত্রে 1000 টাকা পে করতে হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন করে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে? বাট যারা আগের রাউন্ডে ভেরিফিকেশন করিয়েছিলে এবং তুমি আপগ্রেড করতে দিয়েছিলে অ্যান্ড কিছুটা আপগ্রেড হয়েছে বা সেম রয়েছে, যেটাই হোক না কেন তোমার সেকেন্ড অর লেটার চয়েসই রয়েছে, এবং তুমি ভর্তি হয়ে যেতে চাও আর নেক্সট রাউন্ডে যেতে চাও না, তো তোমাকে আর 1000 টাকা পে করতে হবে না, কারণ অলরেডি তুমি আগের রাউন্ডে করেছো, শুধুমাত্র ভেরিফিকেশন অ্যাটেন্ড করে অ্যাডমিশন হয়ে যাবে। আর যারা আগের রাউন্ডে ক্যাটাগরি চেঞ্জের জন্য গিয়েছিল, তো তোমাদেরকেও 1000 টাকা পে করতে হবে না, তোমরাও জাস্ট ভর্তিটা হয়ে যাবে। ওকে, এটা চলে গেল অ্যাডমিশনের ব্যাপার। কিন্তু এবার রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তে যাওয়ার কিন্তু এখানেও দুটো ব্যাপার আছে, দুটো রাস্তা। একটা কি? একটা আপগ্রেড করিয়ে যাওয়া, আর একটা হচ্ছে সরাসরি যাওয়া। সেম ব্যাপার, শুধুমাত্র এখানে কয়েকটা জিনিসের চেঞ্জেস আছে। সেটা কি? সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড থেকে যদি রাউন্ড 3 তে যাও, প্রথমকার নিয়মটা সেম, যে তুমি সেকেন্ড রাউন্ডে যে সিটটা পেয়েছো সেই সিটটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, এবং তুমি রাউন্ড 3 তে কিন্তু নতুন চয়েস ফিলিং কিন্তু তুমি করতে পারবে, নতুন চয়েস ফিলিং কিন্তু তুমি করতে পারবে। তবে সেকেন্ড রাউন্ডে যেটা পেয়েছো সেটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে, সেটা তোমার রিজার্ভ থাকবে না। এবার রাউন্ড 3 তে যেমন যা করবে সেই অ্যাকর্ডিং পেলে ভালো, না হলে কিছু করার নেই। ওকে, তো এটা যেমন ছিল তেমনই রয়েছে। কিন্তু যারা আপগ্রেডেশন করিয়ে যেতে চাও রাউন্ড 3 তে, তাদের ক্ষেত্রে এখানে কিছু ম্যাটার আছে। এবার এখানে এই আপগ্রেডেশন করানোর যে ব্যাপারটা, এখানে কিন্তু দু ধরনের স্টুডেন্ট থাকবে আপগ্রেডেশন, মানে ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে আপগ্রেডেশন মানে একরকম ক্যান্ডিডেট হয়, বাট এখানে কিন্তু দু রকম ক্যান্ডিডেট আছে। কারা কারা? একটা হচ্ছে যারা রাউন্ড 1 এ কোনো একটা সিট পেয়েছিলে, আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছো, এবং রাউন্ড 2 তে তোমার হয় আপগ্রেড হয়েছে কিংবা আপগ্রেড হয়নি, আগেরটাই ফেরত পেয়েছো, বাট স্টিল তুমি চাইছো আবারও একবার এগেন আপগ্রেড করে দেখতে নেক্সট রাউন্ডে, যে ফার্স্ট প্রায়োরিটিটা কিংবা মানে অনেকগুলো চয়েসের ক্ষেত্রে তার নিচের দিকের কয়েকটা পাও কিনা, এটার জন্য তুমি আবারও একবার আপগ্রেড করতে চাইছো। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যারা আগের রাউন্ডে কোনো সিট পাওনি বা এই রাউন্ডেই ফার্স্ট টাইম কার স্টুডেন্টস, তারা কোনো একটা অ্যালটমেন্ট পেয়েছো এবং চাইছো এই সিটটাকে ধরে রেখে আপগ্রেড করতে, এই একটা জিনিস, ঠিক আছে? তো দুটো টাইপের কিন্তু আপগ্রেডেশনের ক্যান্ডিডেট হবে। এবার এই দুটো টাইপের ক্যান্ডিডেটদের মধ্যে যারা ফার্স্ট টাইপের ক্যান্ডিডেট, মানে যারা অলরেডি রাউন্ড 1 এ একবার আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছো, তাদের ক্ষেত্রে এই রাউন্ডে যেমনই সিট আসুক না কেন, তোমাকে আর কোনো প্রকার আপগ্রেডেশন করতে হবে না, মানে তোমারটা অটো আপগ্রেড হয়ে যাবে, মানে তোমার কোনো ভেরিফিকেশনের দরকার নেই। তাতে হতে পারে তুমি আপগ্রেড করিয়ে নতুন কিছু একটা পেয়েছো 2 বা 3 এর মধ্যে, বা হতে পারে আগেরটাই রয়েছে, যেটাই হোক না কেন তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি জাস্ট বাড়িতে বসে থাকবে। একবারে রাউন্ড 3 যেদিনে অ্যালটমেন্ট তোমাদের লেটার দেবে, সেই দিনে তুমি পোর্টাল খুলবে, পোর্টাল খুলে দেখবে তোমার আর উপরের দিকের কোনোটা এসেছে কি আসেনি, মানে রাউন্ড 2 তে যেটা পেয়েছো তার থেকে উপরের দিকের কোনোটা এসেছে কি আসেনি, ঠিক আছে? তো যদি এসে থাকে তখনকার সেই মতন আমি আসছি তারপরের প্রসঙ্গে, বাট সেটা তুমি চেক করবে একবারে সেই দিন। মাঝখানে রাউন্ড 3 জন্য যে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং এর যে টাইম টেবিল আছে, সেই টাইম টেবিলেও তোমাদেরকে কিন্তু কিচ্ছু করতে হবে না। ওকে, এটা হচ্ছে ব্যাপার, মানে তোমাদেরটা অটো আপগ্রেড হয়ে যাবে। কিন্তু যারা এই রাউন্ডে মানে রাউন্ড 2 তে নতুন করে চয়েস ফিলিং করেছিলে, বা নতুন করে যাই করো না কেন, নতুন স্টুডেন্টস বা যেটাই হোক না কেন, তুমি অ্যালটমেন্ট পেয়েছো ফার্স্ট টাইমের জন্য, তাদেরকে কিন্তু আপগ্রেডেশন করতে গেলে সেম ভাবে 1000 টাকা আগে ফি পে করতে হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে যেতে হবে, এবং ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দিয়ে আপগ্রেড করিয়ে তবে রাউন্ড 3 তে আসতে পারবে। আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি যে দুটো টাইপের আপগ্রেডেশনের স্টুডেন্ট থাকবে। যারা ফার্স্ট টাইপের, মানে যারা অলরেডি একবার রাউন্ড 1 আপগ্রেড করিয়েছো, তাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমাদেরটা অটো আপগ্রেড হয়ে যাবে। বাট আরেকটা যেটা সেকেন্ড ক্যাটাগরি, সেটা হচ্ছে যারা এই রাউন্ডেই নতুন মানে পেলে এবং তোমার আপগ্রেড করতে চাইছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে হবে, এবং সেক্ষেত্রে অবভিয়াসলি 1000 টাকা পে করতে হবে, কারণ তোমরা তো আগের রাউন্ডে পে করোনি, কারণ সিটই তো পাওনি। তো এটা হচ্ছে ব্যাপার। বা হয়তো সিট পেয়েছিলে কিন্তু তুমি নন রেসপন্সিভ ছিলে এবং এই রাউন্ডে নতুন চয়েস ফিলিং করে সিট পেয়েছো, এটাও কিন্তু এই একই ক্যাটাগরির আন্ডারে পড়বে, কারণ তুমি আগের রাউন্ডে নন রেসপন্সিভ ছিলে, মানে হচ্ছে তুমি 1000 টাকা পে করোনি। তো দ্যাট মিনস তোমাকে এখানে করতে হবে যদি তুমি সিটটা ধরে রাখতে চাও। এবং এখানেও সেম জিনিস, যারা আপগ্রেডেশনের থ্রুতে যাচ্ছে, এবার আপগ্রেডেশনের থ্রুতে মানে কিন্তু ওই দুটো টাইপের ক্যান্ডিডেট, তোমাদের সিট কিন্তু রিজার্ভ থাকছে, তোমাদের নেক্সট রাউন্ডে রাউন্ড 2 তে যে সিটটা রয়েছে তার উপরের দিকের কোনো কিছু যদি না পাও, তুমি সেটা ফেরত পাবে। এখানে রাউন্ড 2 কথাটা কেন ইউজ করলাম, কারণ কারণ হতে পারে যে রাউন্ড 1 এ একটা অন্য কলেজ পেয়েছিলে, রাউন্ড 2 তে হয়তো তার থেকে আপগ্রেড হয়ে কোনো একটা এসেছিল, তো তখনই কিন্তু তোমার রাউন্ড 2 এর সিট এটা। এবার রাউন্ড 3 তে তোমার হয় 2 আসতে পারে, না হলে 1 আসতে পারে, না হলে 3 নম্বরটা ফেরত আসবে, কিন্তু 4টা তুমি ফেরত পাবে না, কারণ 4টা তোমার রাউন্ড 1 এর ম্যাটার ছিল, ওটা পেরিয়ে গেছে। ওকে, তো এইভাবে হচ্ছে রাউন্ড 3 তে আসতে পারবে। আর রাউন্ড 3 তে নতুন চয়েস ফিলিং যারা করতে চাইছো, এগেন তোমরা নন রেসপন্সিভ থাকতে পারো, মানে কোনো রকম কোনো পেমেন্ট করতে হবে না, এবং এগেন সেম জিনিস, পেমেন্ট কিন্তু করে ফেললে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে, আদারওয়াইজ এক্সিট। ওকে, সো এই হচ্ছে তোমাদের রাউন্ড 2 এর ব্যাপার। এরপর তোমাদের হচ্ছে রাউন্ড 3। ওকে, মানে রাউন্ড 2টা একটু তোমাদের মানে কমপ্লেক্স ম্যাটারটা ছিল। ও হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে রাউন্ড 2 এর ক্ষেত্রে। রাউন্ড 2 তে যদি কেউ চাও
যে তুমি পার্টিসিপেট করেছিলে রাউন্ড ওয়ানে, কোনো সিট পেয়েছো অ্যান্ড আপগ্রেড করিয়ে এসেছো, অথবা হতে পারে আনরেসপন্সিভ ছিলে, মানে নন রেসপন্সিভ ছিলে এবং এই রাউন্ডে সিট পেয়েছো, বা সিট পাওনি, যেটাই হোক না কেন, তুমি যদি চাও যে আর জেনপাসের কাউন্সেলিং এ তুমি থাকতে চাও না, মানে রাউন্ড 3টা যেতে চাও না, তো তুমি চাইলে নিজেকে কিন্তু কাউন্সেলিং থেকে উইথড্র করে কিন্তু নিতে পারো। ঠিক আছে, উইথড্র তুমি করে নিতে পারো, উইথড্র পোর্টাল অপশন অ্যাভেলেবেল হবে রাউন্ড 2 এর সময়তে, তখন তুমি নিজেকে উইথড্র করে নেবে, উইথড্র করে নিলে তুমি জেনপাসের থেকে আউট হয়ে যাবে। এক্ষেত্রে যদি তুমি অলরেডি 1000 টাকা ওটা পে করে থেকে থাকো, তো সেক্ষেত্রে তুমি বোধহয় 800 টাকা বা 700 টাকা সামথিং তুমি ফেরত পেয়ে যাবে যদি নিজেকে উইথড্র করে নাও। ঠিক আছে, কারণ তুমি তো উইথড্র করে নিচ্ছ মানে তুমি কিন্তু আর ভর্তি হতে চাইছো না বা ভর্তি হচ্ছ না। ওকে, সো এটা হচ্ছে কিন্তু ব্যাপার। ঠিক আছে, তবে এখানে আরেকটা জিনিস আছে, রাউন্ড 2 এর যখন ওই যে ম্যাটারটা আর কি ঘটবে, যে যারা আপগ্রেডেশন করে যেতে চাইছো, ঠিক আছে, বেসিক্যালি রাউন্ড 1 এ সিট পেয়েছিলে, আপগ্রেড করে রাউন্ড 2 তে এসছো, এন্ড রাউন্ড 2 থেকে এগেন রাউন্ড 3 তে যাচ্ছ আপগ্রেডের জন্য, তাদের জন্য তখন পোর্টালে একটা অপশনস আসবে, সেখানটা একটু ভাইটাল জিনিস, ওগুলো আমি পরে বলে দেবো রাউন্ড 2 এর টাইমে। ঠিক আছে, চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থেকো, সব ইনফরমেশন তখন কিন্তু পেয়ে যাবে। ওখানে একটা ভাইটাল কিন্তু জিনিস আছে, একটা কাজ তোমাদেরকে করতে হয়, যদি কাজটা না করো তোমার সিটটা কিন্তু চলে যাবে। ওকে, সো এটা একটা ব্যাপার আছে, আমি ওটা পরে বলে দেবো। বাট এবার যদি আমি চলে আসি রাউন্ড 3 তে, রাউন্ড 3 তে কারা কারা পার্টিসিপেট করতে পারছো বা কারা কারা রয়েছো, সেটা হচ্ছে এগেন নতুন করে নতুন রেজিস্ট্রেশন কিন্তু এখানে পসিবল। কারা নতুন রেজিস্ট্রেশন করতে পারবে? যারা রাউন্ড 1 অথবা রাউন্ড 2 তে পার্টিসিপেট করোনি, তারা রাউন্ড 3 তে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা, এখানে আরেকটা ডাউটস থাকতে পারে যে তুমি হয়তো রাউন্ড 1 এ ওইরকম কোনো একটা কারণে হয়তো এক্সিট করে গেছো রাউন্ড 1 এতে, তুমি কি এখানে আবার নতুন রেজিস্ট্রেশন করে পার্টিসিপেট করতে পারবে? উত্তর হচ্ছে না, কারণ তুমি অলরেডি রেজিস্টার্ড এন্ড অলরেডি এক্সিস্ট করে গেছো। ঠিক আছে, তো ওই জন্য তুমি কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। একদম টোটালি নিউ স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করবে, পেমেন্ট করবে ফিটা 500 টাকাটা, এবং চয়েস ফিলিং এর জন্য পোর্টাল ওপেন হয়ে যাবে। তবে রাউন্ড 3 তে কারা কারা চয়েস ফিলিং করতে পারবে? উত্তর হচ্ছে যারা নতুন স্টুডেন্ট তারা তো অবভিয়াসলি পারছো। সেকেন্ড টাইপ কারা? যারা রাউন্ড 2 তেও কোনো সিট পাওনি এবং এই রাউন্ডে নতুন চয়েস ফিলিং করতে চাও, তারা পারবে। আরেকটা কি, যারা রাউন্ড 2 তেও সিট পেয়েছিলে, সেটা এবার হতে পারে রাউন্ড 1 ও পেয়েছিলে, নাওনি, রাউন্ড 2 তেও পেয়েছো, নাওনি, যেটাই হোক না কেন, আমি ধরবো রাউন্ড 2 তে তুমি পেয়েছিলে বাট তুমি নন রেসপন্সিভ ছিলে, তো তোমরাও চয়েস ফিলিং কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো এই কয়েকটা টাইপের স্টুডেন্টসরা নতুন চয়েস ফিলিং করতে পারবে। তবে নতুন চয়েস ফিলিং যদি করো, সেক্ষেত্রে আগের যদি কোনো সিট থেকে থাকে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। তো চয়েস ফিলিং হলো, বা চয়েস ফিলিং এর পর চয়েস লকিং হবে। চয়েস লকিং এর পর এবার তোমাদের আসবে হচ্ছে রাউন্ড 3 অ্যালটমেন্ট। রাউন্ড 3 কিন্তু অ্যালটমেন্ট। এবার রাউন্ড 3 অ্যালটমেন্টের পর একদম সিম্পল ব্যাপার, তোমাদের কাছে দুটো অপশনস। একটা হচ্ছে যদি অ্যালটমেন্ট না এসে থাকে রাউন্ড 3 তে, এবার সেটা কিভাবে আসেনি সেটা আলাদা ম্যাটার, বাট অ্যালটমেন্ট তোমার আসেনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমার আর কিছু করার নেই, তুমি কাউন্সেলিং শেষ এবং তুমি কিন্তু কোনো সিট পেলে না, ভর্তিও তুমি হতে পারবে না। এবার তোমার জন্য অপশনস ডিসেন্ট্রালাইজড বা স্পট কাউন্সেলিং বাগারা যদি হয়, সেটার জন্য অপেক্ষা করো। ঠিক আছে, আদারওয়াইজ আর কিছু করার নেই, নেক্সট ইয়ারের জন্য তোমাকে আবার প্রিপারেশন নিতে হবে। ওকে, বাট যদি অ্যালটমেন্ট আসে, এবারে অ্যালটমেন্ট আসের কথাটার মধ্যে কিন্তু অনেক টাইপের স্টুডেন্টরা ঢুকে আছে। কারা কারা? একটা হচ্ছে, তবে এখানে কিন্তু আর ওই ফার্স্ট চয়েস বা লেটার চয়েস অ্যান্ড আর কোনো ব্যাপার নেই, এখানে অ্যালটমেন্ট এসেছে কি আসেনি দুটোর যে কোনো একটা, না এলে বা শেষ, এলে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। ঠিক আছে, আসছি তারপরেও কিন্তু কারা কারা অ্যালটমেন্ট পেতে পারো? যারা নতুন রেজিস্টার্ড ক্যান্ডিডেট তারা পেতে পারো, যারা আগের রাউন্ডে কোনো সিট পাওনি এই রাউন্ডে পেলে হতে পারে, বা আগের রাউন্ডে সিট পাওনি কি পেয়েছিলে কিন্তু নন রেসপন্সিভ থেকে এই রাউন্ডে নতুন চয়েস ফিলিং করেছো এবং অ্যালটমেন্ট পেয়েছো, হতে পারে। অথবা হতে পারে ওই যে বলেছিলাম আগের রাউন্ডে সিট পেয়েছিলে এবং আপগ্রেড করিয়ে এসেছো, ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে আগের রাউন্ডে ফার্স্ট টাইমের মতন পেয়েছিলে এবং ভেরিফিকেশন করিয়ে এই রাউন্ডে আবার আপগ্রেডেশন হয়েছে কিংবা হয়নি, যেটাই হোক না কেন তোমার ক্ষেত্রে হতে পারে। অথবা হতে পারে রাউন্ড 1 এ কেউ সিট পেয়েছিলে, রাউন্ড 2 তে আপডেট করে এসেছিলে এবং রাউন্ড 2 থেকে অটো আপডেট হয়ে রাউন্ড 3 তে এসেছো, তোমাদেরও হতে পারে। কারণ তোমাদের তো ডেফিনেটলি অ্যালটমেন্ট থাকবে, কারণ তোমরা তো আপডেট করিয়েছো, আর আপডেট মানে হচ্ছে সিটটা তো তোমার রিজার্ভ। ঠিক আছে, তো এক্ষেত্রে এই স্টুডেন্টস গুলো কিন্তু তোমার অ্যাডমিশন হচ্ছে ম্যান্ডেটরি। এবার এক্ষেত্রে যারা অলরেডি 1000 টাকা পে করে রেখেছো তাদের আর পেমেন্ট করতে হবে না, বাট যারা ফার্স্ট টাইমের জন্য এই রাউন্ডে সিট পেলে তাদের কিন্তু 1000 টাকা পে করতে হবে অ্যাডমিশন নেওয়ার জন্য। ওকে, তো পেমেন্ট করে অ্যাডমিশন নেবে। এবার যদি কেউ অ্যাডমিশন না নাও, সেক্ষেত্রে কিছু প্রবলেম না, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কাউন্সিলিং তো শেষ, আর তো তোমার এক্সিটের ব্যাপারও আর কিছু থাকছে না, যে এক্সিট করে গেলে বা কিছু কিছু আর হচ্ছে না, কারণ নেক্সট আর কোনো রাউন্ড নেই। তো এই হচ্ছে আর কি ব্যাপার, মানে থার্ড রাউন্ডে তোমার অ্যালটমেন্ট কিন্তু এলে তোমাকে কিন্তু অ্যাডমিশন সেটা নিতে হবে। ওকে, সো এই হচ্ছে তোমাদের এন্টায়ার কাউন্সিলিং প্রসেস, যেটা অ্যাকর্ডিং টু নিউ রুলস, মানে যেটা আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে এই বছর থেকে সেই অনুযায়ী। ঠিক আছে, তবে এখানে একটা অ্যাডিশনালি ইনফরমেশন আমি দিয়ে রাখি, সেটা হচ্ছে ডাব্লিউবিজের ক্ষেত্রে দেখা গেছে রাউন্ড 2 তে হয়তো কেউ কোনো সিট পেয়েছিল কিংবা পায়নি, যাই হোক না কেন, সে রাউন্ড 3 এর জন্য নতুন চয়েস ফিলিং করেছে। আচ্ছা, এটা তাদের জন্য একমাত্র অ্যাপ্লিকেবল যারা রাউন্ড 1 এতে সিট পেয়েছিলে, আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছো। ঠিক আছে, আপগ্রেড করিয়ে রাউন্ড 2 তে এসেছিলে এবং রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তে যখন মাঝখানে রাউন্ড 3 এর জন্য ডিক্লারেশন এসেছিল যে নতুন চয়েস ফিলিং করতে চাও কিনা, তখন তুমি নতুন চয়েস ফিলিং করতে চাও সিলেক্ট করেছিলে। ঠিক আছে, এবং যেটার জন্য আমি বললাম যে তোমাদের কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু দেখা গেছে ডাব্লিউবিজেই তে যে যারা এরকম করে এসেছিল বাট রাউন্ড 3 তে যে চয়েস ফিলিং করেছে, সেই চয়েস ফিলিং অনুযায়ী তার কোনো অ্যালটমেন্ট আসেনি বা হয়নি পসিবিলিটি, তাকে কিন্তু সেই আগের সিটটা ফেরত দিয়ে দিয়েছে।
এটা একটা দেখা গেছে। এবার পরে ফোন টোন করে যেটুকু বোর্ডের কাছ থেকে খবর পাওয়া গেছে, ওরা বলেছে যে এটা একটা কি রিটেনশন পলিসি না কি ব্যাপার আমি জানি না, টার্মটা ফার্স্ট টাইম এদের কাউন্সেলিং নিয়মে শুনলাম। যে তুমি যেহেতু মানে কি জন্য হয়েছে বলে দিচ্ছি, একটা স্টুডেন্ট ছিল যে একটা XYZ একটা আর কি কলেজ পেয়েছিল, কিন্তু সে নেক্সট রাউন্ডে 1 থেকে 52টা চয়েস ফিলিং করেছিল। তার মানে কি হওয়া উচিত, তার আগের যে সিটটা ছিল সেটা জ নাম্বারের সিট হোক, আমার দেখার দরকার নেই, সেই সিটটা তার ক্যান্সেল অ্যাকর্ডিং টু রুলস। এবং তার রাউন্ড 3 এলে 1 থেকে 52-র মধ্যে কোনো একটা আসবে, বাট দেখা গেছে তার অ্যালটমেন্ট এসেছে 53 নাম্বারে এবং ওই যেটা পেয়েছিল সেইটা তাকে ফেরত দিয়ে দিয়েছে। এইটা ঘটেছিল। তো তারা এক্সপ্লেনেশন দিয়েছিল যে এটা রিটেনশন পলিসি অনুযায়ী। এবার জানি না ওটা আলটিমেটলি ওরকমই কোনো পলিসি কিনা নাকি কোনো গ্লিচ বা মানে গ্লিচের কারণে হয়েছে এবং সেটাকে ওরা এখন জাস্টিফিকেশন দিচ্ছে, বা ওই মানে ম্যাটারটা এখানেও হবে কিনা আমি জানি না। তবে আমি এটুকু ধরতে বলবো ওটা না ধরাটাই বেটার, যেটা রুলস, যে যদি তুমি নতুন চয়েস ফিলিং করো সেক্ষেত্রে তোমার এই সিটটা ক্যান্সেল হয়ে যাবে, আগের সিটটা ক্যান্সেল। এবার এক্ষেত্রে রাউন্ড 1 থেকে আপডেট করিয়েছিলে ঠিকই, সেক্ষেত্রে রাউন্ড 2 এর জন্য তোমার সিটটা বুক ছিল কারণ তুমি আপডেট করিয়েছো। বাট রাউন্ড 2 থেকে রাউন্ড 3 তে তুমি যদি আবার নিউ চয়েস ফিলিং করে দাও, তাহলে তোমার রাউন্ড 2 এর যে সিটটা সেটা হতে পারে আপডেট করে নতুন এসেছিল বা হতে পারে আগেরটা, সেটা কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে। এটাই আপাতত ধরে রাখো, মানে ধরে রাখতে বলবো। যদিও এটা একটা ইনফরমেশন ছিল, আমি জানিয়ে রাখলাম, বাকিটা তোমাদের উপর যে তোমরা কি করবে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল কাউন্সিলিং এর তোমাদের প্রসেস এবং প্রসিডিওর। আশা রাখছি মোটামুটি আমি ক্লিয়ার করে দিয়েছি। এবার এখানে এটার জন্য কাট অফের কি ইম্প্যাক্ট পড়তে পারে বা কোনো কিছু ইম্প্যাক্ট পড়তে পারে কিনা সেই কথাটা যদি আসে, দেখো আমাদের ডাব্লিউবিজে এর কাউন্সিলিং এ কিন্তু একটা আনএক্সপেক্টেড জিনিস কিন্তু ঘটেছে, তোমরা যেটা হয়তো অলরেডি সবার মুখে মুখে শুনেছো যে একটা আনএক্সপেক্টেড কাট অফ হাই হয়েছে, যেটা হয়তো এখানেও হতে পারে। তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে, এমনিতে ইন জেনারেল কি হয়, আমাদের রাউন্ড 1-এ সব থেকে কম কাট অফ যায়, রাউন্ড 2-তে তার থেকে একটু বেশি যায়, অ্যান্ড রাউন্ড 3-তে তার থেকে একটু বেশি যায়। কিছু কিছু কলেজের ক্ষেত্রে হয়তো রাউন্ড 2-তে সবার বেশি যায়, রাউন্ড 3-তে কিছুটা কম যায়, এটা একটা হয়। বাট রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে সবসময় কিন্তু বেশি কাট অফ যাবে, এটা হচ্ছে হয় না চ্যানেলে। ঠিক আছে, মানে রাউন্ড 1-এ যদি 2,500 গিয়ে থাকে, রাউন্ড 3 মানে রাউন্ড 1-এর থেকে রাউন্ড 2-তে যাওয়ার সময় সেটা হয়তো 3,000 হবে বা এর থেকে বেশি হবে, এরকম একটা। কিন্তু ডাব্লিউবিজে এর ক্ষেত্রে এবছর দেখা গেছে রাউন্ড 1-এ সব থেকে বেশি কাট অফ গেছে, রাউন্ড 2 থেকে তার থেকে কাট অফ কমে গেছে এবং রাউন্ড 3-তে এর থেকে আরো কমে গেছে। মানে রাউন্ড 1-এতেই সব থেকে বেশি কাট অফ গিয়েছিল, রাউন্ড 2-তে তার থেকে কমে গেছে, রাউন্ড 3-তে আরো কমে গেছে। তো এটা একটা হয়েছে। এবার এটার জন্য এটা কাট অফের অবভিয়াসলি ইম্প্যাক্টফুল ব্যাপারটা ছিল। এবার এখানে কতটা এই ব্যাপারটা ঘটবে আমি জানি না, তবে হ্যাঁ কিছুটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কারণে আমি এখানে কিছু টিপস তোমাদের জন্য অ্যাড করতে চাই, সেটা হচ্ছে তোমরা চেষ্টা করবে রাউন্ড 1-এতেই ফুল অ্যান্ড ফাইনাল চয়েস ফিলিং লিস্ট সাজিয়ে দেওয়ার। ঠিক আছে, কোনো প্রকার কিন্তু তোমাদের ওই মাঝখানে নন রেসপন্সিভ থেকে নতুন চয়েস ফিলিং এর দরকার নেই। ঠিক আছে, এবং একবারই যা করার চয়েস ফিলিং করলে এবং রাউন্ড 1-এতে যাতে তোমার অ্যালটমেন্ট আসে এই চেষ্টাই করবে, এবং রাউন্ড 1-এ 1,000 টাকা দিয়ে তোমরা কিন্তু সিটটাকে ধরে রেখে আপগ্রেড করবে। এটা আমি পার্সোনালি সাজেস্ট করবো। কারণ কি, তুমি যদি সিটটা ছেড়ে দাও একবার, তোমার কিন্তু পসিবিলিটি কমে যাবে যদি এটা হয়। এবার যেমন দেখো, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ফর নার্সিং স্টুডেন্টস অনেকেই কিন্তু আছে যারা বলে যে আমি গভর্নমেন্টের জন্য চেষ্টা করব, যদি না হয় তাহলে নেক্সট রাউন্ডে যেহেতু আমাকে সুযোগ দিচ্ছে চয়েস ফিলিং চেঞ্জ করার, তো আমি নেক্সট রাউন্ডে আমি হয়তো মা শারদা বা মাতৃভবন এই কলেজগুলোকে আমি অ্যাড করবো। এটা অনেকের কিন্তু থাকে। ঠিক আছে, অনেকেই থাকে, তোমরা যারা দেখছো অনেকেরই কিন্তু এই ম্যাটারটা কিন্তু রয়েছে। এইখানেতে ব্যাপারটা কি ঘটতে পারে, ধরো তোমার একটা র্যাঙ্ক, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি আর কি, র্যাঙ্ক হয়তো তোমার 2500, ঠিক আছে, 2,500। এবার দেখা গেল ফার্স্ট রাউন্ডে গভর্নমেন্টের যে কাট অফ সেটা গেছে হয়তো 2300 গেছে, ঠিক আছে, 2300 গেছে, এবং মা শারদার যে কাট অফ সেটা গিয়েছে হয়তো 2,550, ঠিক আছে, 2,550, এবং তোমার র্যাঙ্ক হচ্ছে 2,500। তো এই হিসাবে কি হচ্ছে, তুমি ফার্স্ট রাউন্ডে যদি শুধু গভর্নমেন্ট দাও সেক্ষেত্রে তো অবভিয়াসলি বুঝতে পারছো তোমার কিন্তু কোনো অ্যালটমেন্ট আসবে না, কারণ গভর্নমেন্টের কাট অফ গেছে 2,300। কিন্তু তুমি যদি ফার্স্ট রাউন্ডে মা শারদাটা তুমি অ্যাড করে রাখতে, তাহলে কিন্তু তুমি অ্যালটমেন্ট পেতে, কারণ মা শারদার কাট অফ গিয়েছিল 2,550, তোমার থেকে 50 র্যাঙ্ক বেশি গিয়েছিল, তো তুমি কিন্তু অ্যালটমেন্ট পেয়ে যেতে। কিন্তু তুমি সিট রাখোনি মা শারদাটা, যে কারণে কিন্তু তুমি অ্যালটমেন্ট পাওনি। এবার নেক্সট রাউন্ডে যখন তুমি পার্টিসিপেট করছো এবং নতুন চয়েস ফিলিং করছো, যেখানে তুমি তোমার লিস্টে এটাকে অ্যাড করছো, নিচে এগুলো রয়েছে সাথে এটাও অ্যাড করলে, এবং দেখা গেল যে এই মানে ডাব্লিউবিজের মতন রাউন্ড 2-তে কাট অফ কমে গেছে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি গভর্নমেন্ট কলেজের কাট অফটা 2300-র বদলে তখন এটা কমে হয়তো 2100-2200 কিছু হয়তো হয়ে গেল, এন্ড মা শারদাটার হয়তো নেক্সট রাউন্ডে আর 2,550 গেল না, তখন সেই রাউন্ডে হয়তো চলে গেল 2,350। তো এতে কি হলো, তোমার র্যাঙ্ক 2,500, সো তুমি সেকেন্ড রাউন্ডেও কিন্তু মা শারদা পেলে না। এখানে ভুলটা কি হলো, তুমি কিন্তু মা শারদাটা পেয়ে যেতে যদি তুমি রাউন্ড 1-এ দিয়ে রাখতে, বাট তুমি তখন দাওনি কেন, তুমি ভেবেছো যে আমি গভর্নমেন্ট একবার ট্রাই করি, কিন্তু এইটাই হচ্ছে ভুল। ওই জন্য আমি এখানে বলবো, যার যেটা মেন্টালিটি রয়েছে সেটা পরে অ্যাড করবো, এইটা কিন্তু করবে না। কারণ যদি ইন কেস নেক্সট রাউন্ডে কাট অফ এরকম কমে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমাকে পস্তাতে হতে পারে। তাই চেষ্টা করবে যতটা ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস অ্যাড করা যায় ততটা ম্যাক্সিমাম চয়েস অ্যাড করার, এতে তোমার সিট পাওয়ার পসিবিলিটি বাড়বে। এবং এক্ষেত্রে কি, তুমি মা শারদাটা তো যদি মানে ফার্স্ট রাউন্ডে রাখতে এটাই পেতে, এবার তুমি এটাকে ধরে রেখে তুমি আপগ্রেডেশন করো কেন, তোমার অসুবিধার কি আছে, তোমার তো সিটটা তো তোমার কনফার্ম হয়ে রইলো। আপগ্রেডেশন
মানে উপরের দিকে তোমার গভর্নমেন্ট আছে, তো গভর্নমেন্টের মধ্যে যদি পাওয়ার থেকে তুমি পেতে, তা না হলে আবার এটাই ফেরত পেতে। গভর্নমেন্টের কাট অফ গেল নেক্সট রাউন্ডে 2100, তার মানে অবভিয়াসলি তুমি গভর্নমেন্ট পাবে না। কিন্তু এতে তো আর এটা হলো না যে মা সরদাটা তোমার হাতছাড়া হয়ে গেল, হলো না এটা, মা সরদাটা কিন্তু তোমার হাতে থাকতো, কিন্তু তুমি ভুলটি করে ফেলেছিলে, ওই জন্য কিন্তু রইলো না। তো এই জন্য বলবো ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েসেস কিন্তু তোমরা অ্যাড করবে রাউন্ড ওয়ানেতেই, এবং সেটা রাউন্ড টু রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং করবো এই মেন্টালিটিটা বাদ দেবে। হ্যাঁ, একমাত্র যারা ম্যাক্সিমাম নাম্বার চয়েস অ্যাড করার পরেও সিট পাওনি, তাদের তোমরা রাউন্ড টুতে আবার নতুন চয়েস ফিলিং করবে, সেগুলো ছাড়া আরো নতুন কলেজ অ্যাড করবে, আরো অন্য কলেজ অ্যাড করবে। কিন্তু যাদের মানে এটা কিন্তু একটা কমন একটা ব্যাপার নার্সিং স্টুডেন্টদের, যে জন্য আমি কিন্তু বলবো যাদের মা সারদা মাতৃভবন ইনকেস গভর্নমেন্ট না পেলে প্রায়োরিটি রয়েছে, তারা কিন্তু অ্যাড করবে। এখানে একটা তোমাদের ভুল ধারণা আছে যে আমি যদি প্রাইভেট কলেজ অ্যাড করি তাহলে আমার প্রাইভেটেই অ্যালটমেন্ট আসবে, গভর্নমেন্ট আসবে না। এটা হচ্ছে টোটালি একটা মিথ, টোটালি একটা ভুল ব্যাপার। এরকম করে অ্যালটমেন্ট হয় না। আমি অ্যালটমেন্ট প্রসেসের একটা ভিডিও আমি পরে দিয়ে দেবো, বা চাইলে ডাব্লিউবিজিএই অ্যালটমেন্ট প্রসেসের একটা ভিডিও দেওয়া আছে, ওটা চাইলে দেখতে পারো, রেফারেন্স করো। ওইভাবে অ্যালটমেন্ট হয়, ঠিক আছে? যে কারণে এই ব্যাপারটা কিন্তু ঘটে না। তোমার যদি গভর্নমেন্টে পাওয়ার পসিবিলিটি থাকে, তুমি গভর্নমেন্টেই পাবে, তোমার প্রাইভেটে আসবে না। কিন্তু প্রাইভেটটা দিয়ে রাখলে কি তোমার ব্যাকআপ রইলো, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, যারা বলবে যে না আমি গভর্নমেন্ট না পেলে কোনোভাবেই মা সহায়তাটাও আমি নেবো না, তাদের জন্য ঠিক আছে, তোমরা অনলি গভর্নমেন্ট দাও। বাট যাদের ওরকম কন্ডিশন যে কোর্স কেসের ক্ষেত্রে তুমি হয়তো ওগুলো অ্যাড করতে বা নিতে রাজি আছো, তারা কিন্তু ফার্স্ট রাউন্ডেই অ্যাড করে দেবে, এটা আমার সাজেশন রইলো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার কাট অফের ইম্প্যাক্ট আমি যেটা আপাতত এক্সপেক্ট করছি, 2025-এর মতন অতটাও হাই কাট অফ হয়তো যাবে না, এন্ড 2024-এর মতো অতটাও হয়তো লো যাবে না। একটা মাঝামাঝি একটা অবস্থা কিন্তু থাকতে পারে ফর জেনারেল এন্ড আদার্স ক্যাটাগরি গুলো, ঠিক আছে? এটা আমি আপাতত এক্সপেক্ট করছি। বাকিটা এবার এখন দেখা যাক, এখন আনএক্সপেক্টেড জিনিস ঘটলেও ঘটতে পারে। বাট আমি যা কিছু পসিবল হয় বা পসিবিলিটি থাকে সমস্তটাই কিন্তু আমি বললাম, শেয়ার কিন্তু তোমাদের করলাম। এর পাশাপাশি যদি তোমাদেরকে বলি যে কোন ব্যাপারটা স্টুডেন্টদের ফরে বা কোনটা এগেনস্ট, মানে কোনটা আর কি করেছে, এটা ঠিক করেছে, আর কোনটা করেছে কিন্তু ঠিক হয়নি, এই ব্যাপারটা যদি বলি, সেটা হচ্ছে প্রথম যে জিনিস সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ইচ রাউন্ডে রেজিস্ট্রেশন নতুন করে করা যাবে। চয়েস ফিলিং নতুন করে তুমি করতে দাও, ঠিক আছে, বাট রেজিস্ট্রেশন করতে দেওয়া মানেটা কি? স্টুডেন্টস নতুন অ্যাড হতে পারবে, এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা করতে দেওয়া উচিত হয়নি। এটা যেমন ছিল রাউন্ড ওয়ান একবার আর রাউন্ড থ্রিতে একবার, সেটা তারা করতে পারতো। এটা একটা মানে একটা আমার ঠিক লাগেনি। কেন আমি বলে দিচ্ছি, বুঝতে পারবে। বাট এটা একটা লাগেনি, কারণ দেখো কেন, কারণটা হচ্ছে নতুন স্টুডেন্টস অ্যাড হওয়া মানে, যেমনটা অন্যান্যবার কি হতো, দেখবে মপাপেতে যারা পার্টিসিপেট করতে তাদের জন্য কিন্তু একটা কথা বলা হতো যে মপাপের জন্য ফোকাসড থেকো না, তোমরা কিন্তু রাউন্ড ওয়ান রাউন্ড টু তে কিছু একটাই ভর্তি হয়ে যাওয়ার চেষ্টা করো। বিশেষ করে রাউন্ড টু এর সময়তে এই কথাগুলো বলা হতো যে তোমরা যেটা পেয়েছো ভর্তি হয়ে যাও, কারণ মপাপেতে নতুন রেজিস্ট্রেশন করা যাবে এবং স্টুডেন্ট সংখ্যাটা বাড়বে, সিট সংখ্যা কম থাকবে, যে কারণে কিন্তু কাট অফ হাই যেতে পারে, সিট পাওয়ার পসিবিলিটি কমে যেতে পারে, সো কিন্তু অ্যাডমিশনই না, এটা বলা হতো। তো এটা কেন বলা হতো? নতুন স্টুডেন্টস ঢুকবে বলে। তো এখানে যেহেতু প্রত্যেকটা রাউন্ডে নতুন রেজিস্ট্রেশন করা যাচ্ছে, মানে প্রত্যেকটা রাউন্ডে নতুন স্টুডেন্ট ঢুকবে, তো অবভিয়াসলি একটা কাট অফের উপর ইম্প্যাক্ট তারা ফেলবেই, ঠিক আছে? এবং যে কারণে বেসিক্যালি ওই যেটা বললাম যে ডাব্লিউবিজির ক্ষেত্রে যেমনটা হয়েছে সেরকমটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার, যে কাট অফটা হতে পারে। কারণ আগের রাউন্ডে হয়তো দেখা গেল কোনো একটা ভালো র্যাঙ্কের স্টুডেন্ট সে আগের রাউন্ডে ডিউ টু সাম রিজনস পার্টিসিপেট করেনি, কিন্তু এই রাউন্ডে করেছে, বাট তার তো র্যাঙ্ক খুব ভালো আছে, 100 200 150 বা 500 বা 1000 র্যাঙ্ক আছে, সে তো এমনি ভালো, তার মানে সে পাবে। তো সে এখন পার্টিসিপেট করলো, তাতেও তার কিছু এসে গেল না। হ্যাঁ, যাদের লো র্যাঙ্কের কলেজ তাদের ক্ষেত্রে হয়তো অতটা এটা ম্যাটার করবে না, কারণ তাদের র্যাঙ্ক অনেক খারাপ, তো সেক্ষেত্রে ঠিক আছে। বাট ভালো র্যাঙ্কের স্টুডেন্টদের জন্য তো করবেই, তারা তো একটা ইম্প্যাক্ট ফেলে দেবে। তো এটা একটা ব্যাপার। বাট এখানে আমি যদি কোনো একটা মানে পয়েন্টে গিয়ে ধরে নিই যে এটা ঠিক আছে, এটা করতে দিয়েছে, ভালো করেছে, এটা আমি ধরে নিলাম, ঠিক আছে, ওকে। বাট একটা জিনিস যেটাতে আমি কিন্তু নিজে সাপোর্ট করতে পারিনি বা আমার নিজে ভালো লাগেনি যে ব্যাপারটা, সেটা হচ্ছে সিট পেলে সিট পাওয়ার পরেও সেই সিটটা মানে সেই স্টুডেন্টসটাকে কাউন্সেলিং এ রাখছে, এইটা আমার ঠিকঠাক লাগেনি। মানেটা কি? মানে ওই যে বললাম যে রাউন্ড ওয়ানে কোনো সিট পেলে তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি নন রেসপন্সিভ থেকে কিন্তু তুমি রাউন্ড টু তে যেতে পারবে, এবং এগেন তুমি নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, অ্যান্ড সেম ভাবে রাউন্ড টু থেকে রাউন্ড থ্রিতেও কিন্তু তুমি নন রেসপন্সিভ থেকে যেতে পারবে, ঠিক আছে? এতে কি হচ্ছে, অনেকে বলতে পারো যে এতে প্রবলেমটা কোথায় আছে? রাউন্ড ওয়ানে যদি কেউ সিট পেয়ে নন রেসপন্সিভ থাকে, তো সেক্ষেত্রে তো তুমি বললে যে সিটটা থাকবে না। হ্যাঁ, সিটটা থাকবে না ঠিকই, কিন্তু এখানে ব্যাপারটা আছে। ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা ক্যান্ডিডেট তার র্যাঙ্ক হচ্ছে 500, ঠিক আছে? এবার আমি যদি বিএসসি নার্সিং এর উদাহরণ দিই, একটা ক্যান্ডিডেটের র্যাঙ্ক হচ্ছে 500, তো এই যে স্টুডেন্টসটা কিন্তু তোমার নার্সিং এর ক্ষেত্রে আরজি কর বলো বা সিএনএমসিএইচ বলো, এগুলো কিন্তু সে আরামসে পেয়ে যাবে। বাট সে পাবে না কোনগুলো? সেটা হচ্ছে এসএসকেএম না পেতে পারে, সে মেডিকেল কলেজ কলকাতা হয়তো না পেতে পারে, আমি যদি জেনারেল ক্যাটাগরি ধরি একে, ঠিক আছে, তো না পেতে পারে। তো এ হয়তো চয়েস ফিলিং করলো, একে এসএসকেএম দিল, যেটা সে পাওয়ার সম্ভাবনা একদম নেই, দুয়ে কি দিল, মেডিকেল কলেজ কলকাতা দিল, তিনে সে দিল হয়তো এনআরএস,
4-এ দিল হয়তো সে আরজি কর, ঠিক আছে, এবং সে আরজি কর বা সিএনএমসিএইচ পাওয়ার মতন তার র্যাঙ্ক যেহেতু রয়েছে অবভিয়াসলি, ঠিক আছে। তো এতে কি হলো, এই যে স্টুডেন্টসটা সে ডেফিনেটলি ফার্স্ট চয়েসে অ্যালটমেন্ট পাবে না, কারণ তার র্যাঙ্কটা অতটাও ভালো না যাতে সে ফার্স্ট চয়েসটা পেতে পারে। ওকে, তো এক্ষেত্রে কি হলো, কারণ কি নিয়ম অনুযায়ী ফার্স্ট চয়েস অ্যালটমেন্ট হয়ে গেল তো তাকে ভর্তি হতেই হতো, কিন্তু সে এমন ভাবে চয়েস ফিলিংটা করলো যাতে তার ফার্স্ট চয়েস অ্যালটমেন্টটা না আসে। ওকে, তো এতে কি হয়ে গেল, সে কিন্তু একটা সেফ পজিশন হয়ে গেল। এরপর তার সেকেন্ড অর লেটার যে পজিশনেই আসুক না কেন, সে হয়তো নন রেসপন্সিভ থাকলো, থেকে পারে রাউন্ড 2 তে গেল। এক্ষেত্রে তুমি বলতে পারো যে তার তো সিটটা চলে গেল, হ্যাঁ গেল, কিন্তু সে রাউন্ড 2 তে যখন আবার নতুন চয়েস ফিলিং করবে, নতুন চয়েস ফিলিং মিন সে আবার এই চয়েস লিস্টটাই হয়তো সে কন্টিনিউ করছে, কোনো সে চেঞ্জ করলো না, কিন্তু এতেও কিন্তু সে নেক্সট রাউন্ডেও সিট পাবে, কারণ কি তার তো র্যাঙ্ক তো খুব ভালো আছে, তার র্যাঙ্কটা তো খারাপ না, তার র্যাঙ্কটা তো ভালো র্যাঙ্ক আছে। তো সে কিন্তু আবার রাউন্ড 2 তে সিট পাবে, এবং সেম ভাবে সে রাউন্ড 2 তে আবার সে সিটটা না ধরে রেখে রাউন্ড 3 তে যেতে পারবে, এবং রাউন্ড 3 তে এগেন সে সেম চয়েস ফিলিং রাখলো বা চেঞ্জ করলো, হোয়াট এভার ইট ইজ, সে কিন্তু র্যাঙ্ক ভালো থাকার কারণে সে আবার সিট পাবে। এতে কি হচ্ছে, স্টুডেন্টটা শুধু শুধু সিট গুলোকে ধরে রাখছে, এক কথায় বলা চলে, ঠিক আছে, মানে এটা সিট তার থাকছে না, তার সত্ত্বেও সিট ধরে রাখছে, এই কথাটা তার জন্য অ্যাপ্লিকেবল হবে, কারণ সে তো জানে আমি সিট পাবো, শুধু সে ডিলে কিসের জন্য করাচ্ছে, হয়তো অন্য কোনো এন্ট্রান্স এক্সাম, সেটা নিট হতে পারে বা আদার্স কোনো কিছুর দিকে সে দেখছে আমি পাচ্ছি কি না পাই, সেটার জন্য সে শুধু এটাকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এইখানেতে আগের যে নিয়মটা ছিল ওটা রাখাটা উচিত ছিল, যে যদি তুমি একবার সিট পাও তোমাকে সেই সিটটা নিতে হবে, হয় তুমি ধরে রেখে আপগ্রেড করে নেক্সট রাউন্ডে যাও। এখানে বোর্ড তো আরো একবার আপগ্রেডেশনের সুযোগ দিচ্ছে, তোমার থার্ড রাউন্ডে যেতে ইচ্ছা হয় তুমি আপগ্রেড করে করে যাও, এটা ঠিক আছে, এটা এটা ঠিক আছে। এক্ষেত্রেও সেই সেম ব্যাপারটা ম্যাটার করছে, যে সিটটা তো সে ধরে রেখে রেখেই যাচ্ছে, বাট তাও ঠিক আছে, এটা মানলাম, কিন্তু তুমি সিটটা এদিকে, ওক্ষেত্রে কি হচ্ছিল, তাকে তো একটা অ্যামাউন্ট পে করতে হচ্ছে, 1000 টাকা দিতে হচ্ছে, একবার ফিজিক্যালি যেতেও হচ্ছে ভেরিফিকেশন আপগ্রেডেশনের জন্য, তো এই একটা ব্যাপার আছে, এটার জন্য অনেকে হয়তো অ্যাভয়েড করে যায়। কিন্তু এখানে কি হচ্ছে, তাকে কিছুই করতে হচ্ছে না, না টাকা দিতে হচ্ছে, না ভেরিফিকেশন করাতে হচ্ছে, কিন্তু সে সিট ধরে রেখে 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 যাচ্ছে। তো এইটা হচ্ছে, আমি কোনোভাবেই এটা আমি সাপোর্ট করতে পারিনি, এটা আমার সব থেকে জঘন্য লেগেছে। এক্ষেত্রে তাকে বের করে দেওয়া উচিত ছিল, যেমনটা নিয়ম ছিল, না করলে তুমি আউট, টোটালি কাউন্সিলিং থেকে আউট, এটা দরকার ছিল, এটা রাখাটা উচিত ছিল, ঠিক আছে, কিন্তু রাখেনি, কিন্তু কিছু করার নেই, মানে আলটিমেটলি এই সমস্ত রিজনের জন্যই তোমাদের কাট অফ গুলো হাই হয়ে যাচ্ছে, ডাব্লিউবিজেই হয়েছে, তোমাদের এটার ক্ষেত্রেও কিছুটা হাই হতে পারে, এবং এই সেম জিনিসের জন্য কিন্তু এনএম জিএনএম এরও হবে, দেখবে এনএম জিএনএম এরও কাউন্সিলিং আশা রাখছি কিছুদিন পরেই শুরু হয়ে যাবে, হয়তো এই মাসের মিডিল দিক থেকে শুরু করে দেবে, বা যদি 20-25 থেকেও শুরু করে, সেম ভাবে এইদিকের স্টুডেন্টস এনএম জিএনএম এর জন্য হয়তো কিছুটা ডিলে করতে পারে রাউন্ড 3 অব্দি, আবার হয়তো কিছু স্টুডেন্ট এইদিকে যারা সিট পেলো না তারা ওইখানে যেয়ে পরে ওরকম খেলাটা তারা খেলবে, কারণ নিট কাউন্সিলিং এর তো জানো তোমাদের সেই অক্টোবর অব্দি তোমাদের চলবে থার্ড রাউন্ড, বা মানে শেষ অব্দি, তো ততদিন অব্দি তারা এরকম করতেই থাকবে। তো এই একটা ব্যাপার যেটা কিন্তু একেবারেই ঠিক হয়নি। তো আশা রাখছি পুরো কাউন্সিলিং প্রসেসটা আমি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি, অ্যান্ড যদি কোনো রকম কোনো ডাউটস কোয়ারিজ এখনো থেকে থাকে, কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আর তাছাড়া চ্যানেলটার সাথে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে দেখো, কারণ আপকামিং অনেক কিছু এরকম আপডেটস ভিডিও আসতে থাকবে, এবং মাঝে একটা জিনিস কিন্তু আমি কভার আপ করলাম না, যেটা বললাম রাউন্ড 2 এর সময়তে হয়, তো সেটা কিন্তু আমি পরে বলবো, যেটার জন্য কিন্তু চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তার কারণ কিন্তু ওটা যদি মিস্টেক করে যাও তো কিন্তু পস্তাতে হতে পারে, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর আমাদের যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা জয়েন হওনি, অতি অবশ্যই চাইলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশন গুলো কিন্তু পৌঁছায়, ঠিক আছে। তো এই ছিল আর কি আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।